আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুব বেশি পরিমাণে ভালো আছো। তোমাদের নির্দেশনা দেওয়া অনুসারে কিন্তু আজকে আমরা রাসায়নিক পরিবর্তনের ক্লাসটা শুরু করব। আমরা রাসায়নিক পরিবর্তন, আমরা কিন্তু রসায়ন দ্বিতীয় পত্র যতগুলো চ্যাপ্টার ছিল সবগুলাই শেষ করছি এক এক করে। দেন আমরা প্রথম পত্র শুরু করতেছি। এখানে রাসায়নিক পরিবর্তন এমন একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা কেন জানি আমার কাছে মনে হচ্ছে এইবার তোমাদের এইচএসসিতে এখান থেকে 3টা সিকিউ আসার মতো সম্ভাবনা আছে। রিজনটা হচ্ছে এখানে তোমার কিন্তু শর্ট সিলেবাসের বাইরের 2টা অংশ এখানে অ্যাড হয়েছে। অন্যান্যগুলোতে কম হয়, এখানে 2টা আলাদা আলাদা জিনিস অ্যাড হয়েছে। কি কি অ্যাড হয়েছে? ওই যে বিক্রিয়ার হার এবং ক্রম, এই অংশটুকু অ্যাড হয়েছে। আবার হচ্ছে তাপ রসায়নের কিছু অংশ হচ্ছে অ্যাড হয়েছে। তাহলে ওই 2টা আগে তো ছিল ক্যাসিকা পিএইচ, এই টোটালটা হচ্ছে তোমার রাসায়নিক পরিবর্তন। তাহলে ওই রাসায়নিক পরিবর্তনের যে কথাটা বলতেছি না, তো 3টা সিকিউ আসার সম্ভাবনা একদম আমি 90% দেখতেছি। এইটাকে আমি টোটাল 5টা 6টা টাইপে ভাগ করছি। 5টা 6টা টাইপের মধ্যে আজকে আমরা একটা টাইপ শেষ করে ফেলবো। একটা টাইপ আসলে এটাকে অনেকগুলো টাইপ বলা যায়, তো আমি ওইরকম বন্ডামি করবো না। একটা টাইপ, যেই একটা টাইপ থেকে শিওর একটা সৃজনশীল আসবে এমন, হ্যাঁ। আর বাকি থাকতেছে যেই টাইপগুলা, ওই আর সম্ভবত এখানে দেখি তো 5টা টাইপ সম্ভবত করছি। হ্যাঁ, 5টা টাইপ করলাম। এটার মধ্যে আজকে আমরা হচ্ছে একটা টাইপ করবো, দেন দুইটা হচ্ছে আর 2টা ক্লাসে শেষ করবো, হ্যাঁ। আচ্ছা, আমি হচ্ছে একটু লাইভটা হচ্ছে আমাদের গ্রুপে শেয়ার করে দিতেছি। 1 মিনিটের মধ্যে হচ্ছে আমরা আবার শুরু করতেছি, হ্যাঁ। তোমরা সুন্দর করে হচ্ছে জয়েন করে ফেলো। আর তোমরা যারা অলরেডি জয়েন আসো, পরিচিত যারা আছে ফ্রেন্ডদেরকে অবশ্যই মেনশন করে দাও, যেন আমরা একসাথে এগোতে পারি। এই তো তোমরা যারা যুক্ত হয়েছো, হ্যাঁ, তোমরা সবাই সালাম দিতেছো। জান্নাত, দেন হচ্ছে শামিম, কোহিনুর। আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে তো না? আমি শুরু করে দিতেছি। আচ্ছা দেখো, তো আমরা আসলে রাসায়নিক পরিবর্তন করব। আজকে হচ্ছে সেই পার্ট 1, এই পার্ট 1 টুকু হচ্ছে শেষ করব। যেহেতু আজকে ম্যাথমেটিক্যাল একটা চ্যাপ্টার না, একটু কষ্ট করে ক্যালকুলেটরটা সাথে রাখো, তোমাদের ক্যালকুলেটরগুলো কাজে লাগবে। আচ্ছা, এই টোটাল সেশন জুড়ে আমি আসি মেহেদি লিখন। দেখো, আজকে কিন্তু আমরা হচ্ছে বললাম ওভারঅল যে কথাটা বারবার বলতেছিলাম যে আমরা 5টা টাইপে ভাগ করছি টোটালটারে, এবং একটা কথা বলতেছিলাম যে 3টা সিকিউ আসার সম্ভাবনা কিন্তু এখান থেকে হচ্ছে বেশি। মোটামুটি 90% তুমি ধরে নিতে পারো এই অধ্যায় থেকে হচ্ছে এইচএসসিতে 3টা সিকিউ আসতেছে। এই 3টা সিকিউ আবার হচ্ছে তোমার এখানে যদি আমি ভাগ করে দিই যে কোন ফরম্যাটে আসতেছে, এই যে তোমার এই টাইপ 1 যেটা আছে, এটা হচ্ছে তোমার একটা সিকিউ আসবে শুধু এটার উপর বেস করে, হ্যাঁ। এখান থেকে হচ্ছে একটা সিকিউ, এখান থেকে হচ্ছে তোমার আসবে হচ্ছে একটা সিকিউ আসবে এইটা টাইপ 1 থেকে, যেটা হচ্ছে আজকে শেষ করব, হ্যাঁ। আর এই হচ্ছে তোমার টাইপ 2 আর টাইপ 3, এই দুইটা মিলে হচ্ছে আসবে হচ্ছে একটা, এই দুইটা মিলে হচ্ছে আসবে হচ্ছে একটা। এই কারণে এটা আমরা শেষ করবো হচ্ছে নেক্সট দিন। এন্ড লাস্ট যে দুইটা আছে, এই দুইটা মিলে আসবে হচ্ছে একটা, এন্ড এই দুইটা হচ্ছে আমরা শেষ করবো হচ্ছে একসাথে।
তবে আমি যদি এখান থেকে বলি খুব গুরুত্বপূর্ণ কোন দুইটা, তুমি উপরের গুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, দেন এই নিচের যে অংশটুকু এটা হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে আর কি, সমস্যা নাই। আমরা তিনটা আলাদা আলাদা সেগমেন্টে বলতেছি। আজকে আমরা উপরের অংশটুকু শেষ করব, এই দুটো হচ্ছে যেহেতু একসাথে মার্চ করা, একদিনে শেষ করব, এই দুটো হচ্ছে একদিনে শেষ করব। এবং আমি তোমার গ্যারান্টি দিতেছি পিএইচ নিয়ে কত ধরনের কত কত সূত্র লেখে দরকার নাই, আমি তোমাকে যেইভাবে স্পেসিফিক বলে দিব এইভাবে তুমি ফলো করতে পারলে আর কিচ্ছু লাগবে না, আমি গ্যারান্টি দিতেছি। হ্যাঁ, আচ্ছা দেখো আমাদের প্রথম কথা তাইলে আসতেছে হচ্ছে পিএইচ ও বাফার। তো এই জায়গায় আমি তোমার হচ্ছে আমারই কেমিস্ট্রি বুলেটিন বই থেকে কিছু ছবি কাইটা কাইটা একসাথে সবগুলো সূত্র লেখা আছে, এগুলো হচ্ছে ফরম্যাট আকারে এখানে ছবি তুলে আকারে দিয়ে দিছি। আমি আসলে এখন লিখে লিখে করাবো, প্লাস এখানে এমসিকিউ প্র্যাকটিস করবো, বোর্ড কোশ্চেন সলভ করবো, সবকিছুই করবো। তো এটা আমি হচ্ছে দিয়ে রাখছি, এটা এখানে থাকুক, আমরা নতুন করে এখানে লিখে করতেছি। এবং আমি যেইভাবে বলতেছি কষ্ট করে শুধু এইরকম ওয়েতে মনে রাখবা, আর কিচ্ছু লাগবে না, আমি গ্যারান্টি দিতেছি। হ্যাঁ, শুরু করি। দেখো এখানে কথাটা হচ্ছে তোমায় পিএইচ বের করতে বলবে। পিএইচ কাকে বলে এই জিনিসটা আমরা জানি যে আসলে এইচ প্লাস আয়নের মোলার ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে হচ্ছে পিএইচ বলে। তো আমরা আসলে এই সংজ্ঞা আমরা আসলে এখানে শিখবো না। মানে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আসলে পিএইচ তো এরকম করে দিতেছিল যে এই হচ্ছে সেই তোমার পিএইচ ইকুয়াল মাইনাস লগ অফ এইচ প্লাস আয়ন। প্লিজ ভাই আমরা এগুলো আসলে শিখবো না, এখন এগুলো শিখবো না, আমরা এই ফরম্যাটে শিখবো না, তো আমরা এটা ব্যবহার করব না এখানে। আচ্ছা, আমরা যে ব্যবহারটা করব এটা হচ্ছে তোমার পিএইচ ইকুয়াল মাইনাস লগ অফ, এই হচ্ছে সেই সি ইন্টু হচ্ছে ই। সি দ্বারা এখানে বোঝায় কি, সি দ্বারা বোঝায় হচ্ছে ঘনমাত্রা, সি দ্বারা বোঝায় হচ্ছে ঘনমাত্রা। ই দ্বারা তাইলে কি বোঝায়, ই দ্বারা বোঝাচ্ছে এখানে তুল্য সংখ্যা, ই দ্বারা বোঝাচ্ছে তুল্য সংখ্যা। তাহলে যে কথাটা বলতে চাচ্ছি আমরা ওই ফরম্যাটটা শিখতেছি না, আমরা শিখবো এইটা মাইনাস লগ অফ সি ইন্টু ই। মাইনাস লগ অফ সি ইন্টু ই, ঘনমাত্রা ইন্টু হচ্ছে তুল্য সংখ্যা, এটা শিখবো। এটার যে কত বড় একটা বেনিফিট আছে নেক্সট স্লাইডে গেলে তুমি বুঝতে পারবা। তো আমরা এখানে হেডিংটা দিয়ে রাখতেছি এইরকম যে হেডিংটা হচ্ছে আমরা সবল এসিড বা সবল ক্ষার, সবল সবল এসিড বা ক্ষার, সবল এসিড বা ক্ষার, তার ক্ষেত্রে হচ্ছে আমরা লিখতেছি। শোনো, কখন তুমি বুঝবা সবল কখন দুর্বল এগুলারও ট্রিক্স বলে দিব, তোমার কাজ হচ্ছে শুধু তুমি মনোযোগ দিয়ে শোনো, দেন এটা শেষ করার পর তুমি টেস্ট পেপার খোলো বা যাই খোলো, তুমি শুধু পৃষ্ঠা উল্টাবা, তোমার কিছু করতেও হবে না, তুমি দেখে 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 ক্যালকুলেটর ধরে ধরে আনসার করতে পারবা। তুমি দেখবা যে গাইডের মধ্যে এরকম বড় ফরম্যাটে করা কিন্তু তুমি 2 লাইনে করতে পারতেছো। এই জন্য তুমি শুধু ওইখানে ক্যালকুলেটর ক্লিক করলেই হবে আর কি, গাইডের ওই রকম সিস্টেমে করতে হবে না। সূত্র লেখা করে দিবা, নাম্বার না পাওয়ার কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, আমি বরাবরের মতো বলতেছি আমি কিন্তু কেমিস্ট্রিতে 198 পেয়েছি, তার মানে আমার মার্কস কাটা যায় নাই, মানে কি যে আমি এরকম ফরম্যাটে করে দিয়ে আসছি, মার্কস কাটে নাই। আবার আমি কিন্তু ঢাকা বোর্ড, আমি সেন্ট জোসেফ কলেজে পড়ছি, তার মানে আমি ঢাকাতেই পরীক্ষা দিচ্ছি, খাতাগুলো এই দিকে দিকে দেখছে। আচ্ছা দেখো এখানে হচ্ছে তো পিএইচ ইকুয়াল হচ্ছে এরকম বললাম, ঘনমাত্রা যে এখানে বললাম, তাহলে এখানে ঘনমাত্রাটা অবশ্যই এসিডের হবে, ক্ষারের তো আর হবে না, যেহেতু আমি পিএইচ বের করতেছি। এখন এই জায়গায় যদি আমি হচ্ছে পিইউএইচ লিখি, তাহলে পিইউএইচ লিখলে মাইনাস লগ অফ এই হচ্ছে সি ইন্টু ই, ই দ্বারা আবার সেই তুল্য সংখ্যা। এখন বলতে পারো তুল্য সংখ্যা জিনিসটা কি, এটা আবার বুঝাই দিব। অলরেডি তোমরা যারা আসলে সেকেন্ড পেপারে আমার ক্লাসগুলো করছো তোমরা ইতিমধ্যে জানো যে আসলে তুল্য সংখ্যা জিনিসটা কি। ই দ্বারা এখানে বুঝাচ্ছে সেই কি আবার বলো ঘনমাত্রা। তাহলে এইবার যে ঘনমাত্রাটার কথা আমরা বলতেছি, এই ঘনমাত্রাটা আসলে কি, এই ঘনমাত্রাটা হচ্ছে ক্ষারের, ওটা ছিল এসিডের, এটা হচ্ছে ক্ষারের, কমন সেন্স এটাই হওয়ার কথা। এবং আচ্ছা, এবং এই জায়গায় পিএইচ প্লাস পিইউএইচ ইকুয়াল 14, এটা তোমাকে জানতে হবে। এই দুইটার যোগফল হচ্ছে কি হয় বলো, 14 হয়। এবং এসিডের বিয়োজন দ্রবক আছে, ক্ষারের বিয়োজন দ্রবক আছে,
এগুলা আর একটু পরে আসতেছে। তো এই একটা পোর্শন। এখন আমরা দেখবো যে হচ্ছে কি তুল্য সংখ্যা। তো এই জিনিসটা তোমরা জানো, তাও আমি আবার রিপিট করতেছি, যেহেতু আমার ক্লাসগুলোই তোমরা আগে করছো, তোমরা অবশ্যই জানো। হুম হুম এই হচ্ছে তুল্য সংখ্যা। তুল্য সংখ্যার জন্য আমি দুইটা সূত্র বলে দিছিলাম, একটা হচ্ছে জারণ সংখ্যা, কিছুক্ষণ পরে কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করাইতেছি, আবার না পারলে দুইটা ইচ্ছা মতো পিটাবো। জারণ সংখ্যা একই হলে ওই সংখ্যাই তুল্য সংখ্যা। ওই সংখ্যাই তুল্য সংখ্যা। সিনারিওটা কেমন? সিনারিওটা হচ্ছে এরকম, ধরো তোমার কাছে দেয়া আছে হচ্ছে HCl, দেয়া আছে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো দেখবা এইচ এর হচ্ছে জারণ সংখ্যা জানো +1, ক্লোরিনের হচ্ছে -1, তাহলে তার তুল্য সংখ্যা কত হবে? অবশ্যই 1। প্লাস বা মাইনাস আমরা কনসিডার করি না। ক্যালসিয়ামের হচ্ছে +2, অক্সিজেনের হচ্ছে -2, সেম তো, প্লাস মাইনাস তুমি কনসিডার বাদ দাও, তাহলে তুল্য সংখ্যা কি বলো? সে হচ্ছে সেই 2। বুঝছো? এটা গেল। তারপরে আসো, এটা গেল হচ্ছে তোমার জারণ সংখ্যা একই হলে ওই সংখ্যাই হচ্ছে তুল্য সংখ্যা। আরেকটা কি ছিল? আরেকটা ছিল হচ্ছে ভিন্ন হলে। ভিন্ন হলে গুণফল হবে তুল্য সংখ্যা। গুণফল হবে তুল্য সংখ্যা। গুণফল হবে তুল্য সংখ্যা। কেমন? ধরো তোমার কাছে আছে হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট, তাহলে এই জায়গাটাতে তুমি যদি দেখো অ্যালুমিনিয়ামের তুমি জানো হচ্ছে +3, সালফেটের হচ্ছে -2, সেম না ভিন্ন? ভিন্ন। ভিন্ন হলে কি করে দিতে হবে? গুণ করে দিতে হবে। গুণ করলে কত আসে? 6। তার মানে তুল্য সংখ্যা হবে কত? 6। এই এতটুকু বুঝছো না? এতটুকু যদি বুঝো সুন্দর করে হচ্ছে কমেন্টে লেখো বস যে বুঝছো। এতটুকু বুঝলে কমেন্টে লেখো বস। এই তো ইয়াসির হাসান বলছে বস ঠিক আছে, তার মানে বুঝতে পারছে। এখন আমরা কিন্তু যে ম্যাথে চলে যাব। এখন আমরা ম্যাথে চলে যাব, তার মানে আমরা যা পড়ছি একটু যদি ভিউ দেখে নিই। পিএইচ এটারে বলে, পিউএইচ বলে এটা ঘনমাত্রা ইনটু তুল্য সংখ্যা বলছি। পিএইচ প্লাস পিউএইচ ইকুয়াল হচ্ছে তোমার 14। এতটুকু শিখছি। আর তুল্য সংখ্যা কাকে বলে ওই জিনিসটা শুধু শিখছি। ঠিক আছে, এখন আমরা কোশ্চেন সলভ করব। আচ্ছা, তারপর এখানে সাদিয়া, রিয়া, রিচিত, দেন হচ্ছে ফারজানা, সুশ্রী, মুকন্দর, খালেদ, শাহাদাত, তন্নি, এক্সিলেন্ট, সাবাস। এখন আমরা এটা সলভ করতে যাব। কতবার রিপিট আসে দেখো। এখন কেউ যদি শিখা যায় যে কিরকম পিএইচ ইকুয়াল, দেখো অন্যের সাথে তোমার তুলনা করতেছি, অন্য যে কাজটা করবে সে বলবে পিএইচ ইকুয়াল -log অফ এইচ প্লাস আয়ন, তাহলে কত আসে? এইটা বসাই দাও 0.005, তাহলে হচ্ছে আনসার। আর আমি বলবো কি যে আমার কাছে যারা শুনছে সে বলবে এটা কখনোই হবে না। কেন হবে না? কারণ আমি তো শিখাই নাই এরকম। আমি শিখাইছি যে পিএইচ ইকুয়াল -log অফ সি ইন্টু ই, তাহলে আসতেছে -log অফ সি হচ্ছে ঘনমাত্রা, ঘনমাত্রা দেয়া আছে এই যে এটা হচ্ছে তোমার সি, তাহলে দেওয়া আছে হচ্ছে 0.005 ইন্টু তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা কি? আমি এইচ প্লাসের জানি হচ্ছে +1, মানে এইচ এর হয় +1, সালফেটের হয় হচ্ছে -2। সেম না ভিন্ন? ভিন্ন। ভিন্ন হইলে কি করতে হয়? গুণ করতে হয়। এই হচ্ছে গুণ করার অংশটুকু লিখলাম। তারপরে ক্যালকুলেটরে ক্লিক করব। -log 0.005 ইন্টু 2 আসতেছে কত? এই হচ্ছে তোমার 2। তাহলে এখান থেকে আনসার হবে এই হচ্ছে তোমার 2। বুঝছো কথাটা?
ইয়েস, শাহাদাত বলছে হ্যাঁ 2, সুশ্রী বলছে, ইয়াসির বলছে, নাদিয়া বলছে, নিসা বলছে, এক্সিলেন্ট। বুঝতে পারছি কথা। উল্টাপাল্টা সিস্টেমে কিন্তু করা যাবে না, আমরা একটু সামনে আগাবো। এইটা যখন করতে বলে সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত, তো এই তোমাকে একটু সাহায্য করে দেই। তোমার কাছে যখন পার্সেন্টেজ দেয়া থাকে, তুমি ঘনমাত্রা বের করো 10x ডিভাইডেড বাই m, এই সূত্র ব্যবহার করে হচ্ছে ঘনমাত্রা বের করো। আমরা হচ্ছে পরিমাণগত রসায়নে শিখাইছি এই জিনিসটা। এখন তাহলে এই হচ্ছে তোমার 10, x দ্বারা বোঝায় কত পার্সেন্টেজ, 12.5, m দ্বারা বোঝায় সোডিয়াম হাইড্রোক্সাইডের m হচ্ছে কত, 40। এই যে আমি বসাইলাম 40, তাহলে এই জায়গা থেকে তোমার ঘনমাত্রা আসতেছে 125 ডিভাইডেড বাই 40, আসছে তোমার 3.125 ঘনমাত্রা আসছে এইটা, এত মোলার। এখন এই জিনিসটা পাওয়ার পর তুমি যদি এই কাজ করো যে লেখো pH ইকুয়াল মাইনাস লগ অফ H প্লাস আয়ন, শুনো কথা, যেই ভুলটা করে সবাই, এটা আমি আগে করতেছি কারণ ভুলটা আগে তোমাকে দেখানো উচিত। সোডিয়ামের +1, এটারও -1, তার মানে এখানে তুল্য সংখ্যা 1। তুমি ঘনমাত্রা লেখলা এখানে 3.125 ইন্টু হচ্ছে 1, এইটা ক্যালকুলেটরে ক্লিক করলে যে আনসারটা আসে এই আনসার। কিন্তু আমি বলবো না বাবা, এইটা না। এখন যদি মনে হয় যে এইটা না, কেন? এইটা তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড, এই জিনিসটা হচ্ছে তোমার ক্ষার। তুমি ক্ষারের জন্য কোন বোকামি করে তুমি পিএইচ বের করো? তোমাকে বের করতে হবে পিওএইচ, এটা তো ক্ষার, তাহলে তুমি বের করো পিওএইচ। এইবার হচ্ছে 3.125 ইন্টু 1, দেন এইখান থেকে যে রেজাল্টটা পাবো মাইনাস লগ 3.125, ক্লিক করলে এখানে আসতেছে কত, এখান থেকে আসতেছে হচ্ছে -0.49। এখন এটা যদি পিওএইচ হয় তাহলে পিএইচ কত হবে, পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল 14। অতএব পিএইচ ইকুয়াল আসতেছে 14 এর সাথে হচ্ছে এটা যখন এই পাশে যাবে আরো অ্যাড হইতেছে, তার মানে আলটিমেটলি আসতেছে এখানে কত বলো, 14. এই হচ্ছে সেই 4.9। এটার কাছাকাছি আনসার আছে কোনটা, এটার কাছাকাছি আনসার আছে হচ্ছে এইটা, এটাই আনসার। এটা আসছিল রাজশাহী বোর্ডে, ভালো একটা ট্রিকি কোশ্চেন দিছে, আমি তাকে সেলুট জানাইলাম, এরকমই কোশ্চেন হওয়া উচিত। এই তো, ও সেরা, আমি কি আনসার করতেছি, এখানে তো তোমরাই তো আনসার করতেছো। এক্সিলেন্ট, সাবাস। এখন দেখলাম যে আমার কাছে পিএইচ দেয়া আছে, দেখো এই জায়গাতে হচ্ছে আমার কাছে পিএইচ দেয়া আছে হচ্ছে এটা, H প্লাস আয়নের ঘনমাত্রা জানতে চাইছি। তাহলে এই জায়গায় তো ডিরেক্টলি লিখে দিতে পারতেছি মাইনাস লগ অফ H প্লাস আয়নের ঘনমাত্রা ইকুয়াল হচ্ছে তোমার 3.6, তারপরের লাইনে আসতেছে হচ্ছে তোমার লগ H প্লাস আয়নের ঘনমাত্রা ইকুয়াল মাইনাস এই পাশে চলে গেলে -3.6, লগের বিপরীতে হচ্ছে এন্টি লগ, তাহলে এখানে থাকে H প্লাস 10⁻³ -3.6। তাহলে ক্যালকুলেটরে বসাইলে যেটা আসে এটাই হচ্ছে কি বলতো আনসার। আমি যখন ক্যালকুলেটরে এই জিনিসটা বসাইতেছি আসতেছে 10⁻³ এটা আসে হচ্ছে তোমার 2.5 ইন্টু 10⁻⁻4। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার হবে বি নাম্বারটা, 2.5 ইন্টু 10⁻⁻4। শুধু এই ফরম্যাটে আমি বসাইছি, বুঝতে পারছি কথা। তারপরেরটাতে যাব। এই যে দেখো, তোমাকে আমি একটা কথা বলি, এটা আমরা এখানে ক্যালকুলেট করে বের করলাম না, এগুলো মুখে মুখে করা যায়। তো এই জিনিসগুলো তো এখন আমি তোমাকে শিখাবো না, এগুলো আমরা হচ্ছে অ্যাডমিশন কোর্সটাতে শিখাবো, ঠিক আছে? যারা আমাদের অ্যাডমিশন কোর্সে থাকতেছে তাদের ওই জিনিসটা হচ্ছে শিখাবো, কারণ এখানে তো আমার ক্যালকুলেটর অ্যালাউ থাকবে না। এইখানে এইচএস এর জন্য তোমার ক্যালকুলেটর অ্যালাউ, তুমি এটা দিয়ে হচ্ছে এটা শিখা ফেলো, ক্যালকুলেটরে বসাই দেখো। কিন্তু তুমি এখান থেকে মুখে মুখে বলে দিতে পারো তোমার এখানে আনসার কত, এই ট্রিক্স গুলো হচ্ছে আমরা শিখাবো। দেন ঠিক সেম এটা বিশাল বড় করে করা যায়, এই জিনিসটারও খুব শর্টকাটে একটা টেকনিকে শিখাই। দেখো
শর্টকাট টেকনিকটা হচ্ছে তোমার দুইটা অম্লীয় দ্রবণের পিএইচ দুই রকম দেয়া আছে। প্রথম দ্রবণটি দ্বিতীয় দ্রবণ অপেক্ষা কত গুণ বেশি অম্লীয়। তার মানে যদি বেশি অম্লীয় হয়, শব্দটা বেশি অম্লীয় হইতে পারে অথবা কম অম্লীয় হইতে পারে। কমের ক্ষেত্রে একটা শর্ত বসাবো, বেশির ক্ষেত্রে একটা বসাবো। তাহলে বেশির ক্ষেত্রে যে জিনিসটা বসাবো, এই দেখো এগুলো হচ্ছে সুপার শর্টকাট। এগুলো অ্যাডমিশনে এত বেশি পরিমাণে আসে, মানে বলে শেষ করা যাবে না, একদম শিওর শিওর আসে। তো শর্টকাটটা হচ্ছে 10 টু দি পাওয়ার। যদি বলে বেশি, বেশি বললে দ্বিতীয় পিএইচ মাইনাস, দ্বিতীয় পিএইচ মাইনাস প্রথম পিএইচ। তার মানে কি বললাম, যদি তোমার কাছে এটা 10 টু দি পাওয়ারে কিন্তু যাবে, যদি তোমার কাছে বলে কত গুণ বেশি অম্লীয়, তখন 10 টু দি পাওয়ারে দ্বিতীয় পিএইচ মাইনাস প্রথম পিএইচ। যদি বলতো কম, তাইলে হয়তো প্রথম পিএইচ মাইনাস হচ্ছে দ্বিতীয়। হ্যাঁ, এগুলো হচ্ছে শর্টকাট। তাহলে এখানে 10 টু দি পাওয়ার দ্বিতীয় পিএইচ এর মান কত 6, লেখো এখানে 6 মাইনাস প্রথম পিএইচ এর মান হচ্ছে 3, এই লেখো 3 আসতেছে কত 10 টু দি পাওয়ার 3, মানে হচ্ছে কত বলো, এই হচ্ছে 1000। তার মানে আনসার হবে 1000। তো এই জিনিসগুলা করতে গেলে তুমি আরো দুইটা ভাগে ভাগ করে অনেক বিশাল বড় করে করা যায়। তো এই জিনিসগুলো তো আমাদের পরীক্ষার মধ্যে এত সময় তো আমি করবো না, এগুলো এমসিকিউতে আসতেছে। এই শর্টকাট গুলা বসাইতে হবে, অ্যাডমিশনেও এই শর্টকাট গুলা বসাইতে হবে। ওইখানে কি বসে করার টাইম আছে বলো? যে যত তাড়াতাড়ি যত শর্টকাট অ্যান্সার করতে পারবে, তার চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বাইরে যাবে। এই হচ্ছে সেই শর্টকাটটা। বুঝছো কথাটা? এটা বুঝছো কিনা বলো? বুঝলে এটা বস বলো, কমেন্টে লেখো বস। এইটা বুঝলে লেখো, কমেন্টে লেখো বস। এটা বুঝলে কমেন্টে লেখো বস। আমরা নেক্সট যাব। এই তো সাদিয়া বলছে, ইতি বলছে, ইতি হালদার বলছে এক্সেলেন্ট। ঠিক আছে বস। দেন খালেদ শরীফ, ইয়াসির হাসান, সাদিয়া, শাহাদাত, রাকিব সরকার, এক্সিলেন্ট। দেন সুশ্রী, কারিমা, এক্সিলেন্ট, শাবাশ। তো আমরা যে কথাটা বলতেছিলাম, আমাদের হচ্ছে আজকে একটা অ্যানাউন্সমেন্ট আসবে যে আমাদের প্রি মেডিকেল ইউনিভার্সিটির যে কোর্সটা আছে, এই কোর্সটার একটা অ্যানাউন্সমেন্ট আসবে। আমরা কালকে হচ্ছে অ্যানাউন্সমেন্ট দিয়ে হচ্ছে কালকে আমরা হচ্ছে এটার অফিসিয়ালি হচ্ছে তোমার কার্যক্রম শুরু করব। দেন হচ্ছে কালকে থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। এই জিনিসটা তুমি দেখো, তুমি এইখানে এই বাংলাদেশে একমাত্র একটা কোর্সই তুমি পাবা যেখানে হচ্ছে তুমি মেডিকেল প্লাস হচ্ছে ভার্সিটি দুইটা একসাথে খুবই কম টাকায় পাচ্ছ। তো মানে জিনিসটা হচ্ছে 5000 টাকা। ওই 5000 টাকা হচ্ছে অন্যান্য তোমার হচ্ছে কোর্সগুলা বা অন্যান্য প্ল্যাটফর্মে যেহেতু 5-6000 টাকা করে রাখা, 5-6000 টাকা রাখা হয়েছে। তবে আমরা যেহেতু প্রি মেডিকেল শুরু করতেছি, মানে আমরা আগেই শুরু করতেছি, এখন যারা আগে ভর্তি হবে তাদের জন্য হচ্ছে স্পেশালি এখন 2000 টাকায় আমরা শুরু করব। দেন আস্তে আস্তে এই জিনিসটা হচ্ছে আবার কোর্স প্রাইসটা হচ্ছে আস্তে আস্তে বাড়াবো। বাড়ায় তারা যেহেতু 5000 টাকা রাখে, আমরা দুইটা কোর্স রান করে কেন আমরা 5000 টাকা নিব না? আমরাও 5000 টাকা নিব। তবে এখন যারা হচ্ছে আমাদের সাথে আগে যুক্ত হয়ে যাইতেছো, তাদের জন্য একটা স্পেশাল কেয়ার হিসেবে আমরা 2000 টাকায় হচ্ছে এই দুইটা একসাথে কম্বাইনলি দিব। তারা 5-6000 টাকায় যে ফেসিলিটিস দিতেছে, আমরা এখন তোমরা যারা ভর্তি হয়ে যাবা এর থেকে ভালো ফেসিলিটিস পাবা। আমি ওই দিন হচ্ছে যখন ক্লাস হিসেব করতেছিলাম, আমি দেখতেছিলাম কেমিস্ট্রিতে এই পরিমাণ ক্লাস নিব। আমি গতকালকেও কল করে বলছি যে আমি ভাই আমার ক্লাস সংখ্যা আমি বাড়াবো, আমি আরো বেশি নিব। আর রিজন আছে, যেহেতু আমরা আগে থেকে শুরু করতেছি একটু বেশি বেশি দিব। গতকালকে কথা বলছি, দেন কালকেই আমি ক্লাস শুরু করব। এবং আমাদের সাথে কিন্তু হচ্ছে অনেকে যুক্ত হয়ে গেছে। তোমাদেরকে হচ্ছে আজকেই আমরা হচ্ছে ওই ভর্তি প্রসেস অ্যাড করে আমাদের সিক্রেট গ্রুপ তৈরি করা হয়ে গেছে। ফেসবুকের হচ্ছে প্রাইভেট গ্রুপ তৈরি করা হয়ে গেছে, টেলিগ্রাম প্রাইভেট গ্রুপ তৈরি করা হয়ে গেছে। তোমাদেরকে আজকেই অ্যাড করে ফেলবো ইনশাল্লাহ। দেন হচ্ছে কালকে রাত 11টা থেকে কেমিস্ট্রির ক্লাস আছে। তো ঠিক এইটারই আমরা হচ্ছে শর্টকাট টেকনিকে হচ্ছে কিভাবে অ্যাডমিশনে পার করতে হয় ওই জিনিসগুলো শুরু করবো। কেমিস্ট্রি রাসায়নিক পরিবর্তন দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। কালকে রাতে ক্লাস আছে, তবে এটার অ্যানাউন্সমেন্ট তোমরা হচ্ছে শীঘ্রই পেয়ে যাবা। তো আমি বলবো, যেহেতু তোমরা কোনো না কোনো কোর্সে যুক্ত হইতেছই, আগে থেকেই কেন নয় যুক্ত হয়ে যাও। তুমি অন্যান্য সকলের কাছ থেকে তুমি অ্যাডভান্স হয়ে যাবে। আর বাংলাদেশে এমন কোনো স্টুডেন্ট পাওয়া যায় না
যার চিন্তা ভাবনা হচ্ছে সে মেডিকেলে যাবে না এমন থাকে না, ম্যাক্সিমামেরই থাকে। তো ভালো একটা ফ্যাসিলিটিস পাবা ইনশাল্লাহ। মেডিকেল প্লাস এখানে ভার্সিটির কথা বলতেছি, তোমাদের কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার আগ পর্যন্ত আমরা অবশ্যই তোমাদের সাথে আছি। তো ওভারঅল যে কথাটা, এইখানে এই স্পেশাল প্রাইসটাতে তুমি যদি ভর্তি হইতে চাও, তোমার যদি মনে হয় যে তুমি অন্যান্যভাবে ভর্তি হইতে তোমার কষ্ট হয়ে যাচ্ছে, তুমি ডিরেক্ট আমার হোয়াটসঅ্যাপে তুমি মেসেজ দাও, ঠিক আছে? তুমি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, বাকি কাজটুকু আমি করে দিতেছি। দেন হচ্ছে তোমাকে একটু কাজ করতে হবে এনরোলের ব্যাপারে, এই কাজটা করতে হবে। হ্যাঁ, এই কাজটা তোমাকে করতে হবে, তুমি মেসেজ দাও। আমি বলবো শুধু শুধু দেরি না করে সুন্দর করে হচ্ছে মেসেজ দিয়ে দাও, আমরা শুরু করে দিই একসাথে। আচ্ছা দেখো, আচ্ছা এখানে একজন বলছে কি ভাইয়া কেমিস্ট্রি কবে কবে আছে? হ্যাঁ ক্লাসগুলা হ্যাঁ আছে। আমরা হচ্ছে প্রতি বৃহস্পতিবারে ফিক্স করে রাখছি যে হচ্ছে কেমিস্ট্রি ক্লাস নিব, তবে আমরা হচ্ছে মাঝে মধ্যে কিছু ওয়ান শট হচ্ছে রেকর্ড আকারে দিব, ঠিক আছে? লাইভগুলা হচ্ছে প্রতি বৃহস্পতিবারে হবে সুশ্রী। দেখো এখানে কত তাপমাত্রায় পানির আয়নিক গুণফল, এখানে পানির আয়নিক গুণফল বলতেছে হচ্ছে তোমার এসিডের বিয়োজন ধ্রুবক আর ক্ষারের বিয়োজন ধ্রুবকের গুণফল, এটা বলেছে পানির আয়নিক গুণফল, পানির আয়নিক গুণফল। তো এই যে ভ্যালুটা এটা হচ্ছে তোমার 1 × 10⁻14। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তুমি তাপমাত্রা যত বাড়াবা পানির আয়নিক গুণফল এটার মান তত বাড়তে থাকবে। তুমি তাপমাত্রা যত বাড়াবা পানির আয়নিক গুণফলের মান তত বাড়তে থাকবে। তাহলে কত তাপমাত্রায় আয়নিক গুণফলের মান সর্বাধিক হবে? যত তাপমাত্রা বাড়াবা আয়নিক গুণফলের মান তত আস্তে আস্তে বাড়তে থাকবে। এটা গেল এখানে সেগমেন্ট। তো এইখান থেকে যে হচ্ছে তোমার বোর্ড কোশ্চেন গুলো আসে, যে 23-এ যেগুলো কোশ্চেন চলে আসছে বা প্রিভিয়াস যেগুলো চলে আসছে, এগুলো আমরা এখানে একটু দেখবো আর কি। সিকিউ যেগুলো আসছে, দেখো আমরা যদি এটা সলভ করতে চাই, দুইটা চিত্র দেওয়া আছে। এইখানটাতে তোমার একটা কথা বলা আছে হচ্ছে এক অম্লীয় ক্ষার। এক অম্লীয় ক্ষার এই কথাটার মানে হচ্ছে এটা ক্ষারের দ্রবণ। এক নাম্বার কথা, ক্ষারের দ্রবণ। এক অম্লীয় দ্বারা বোঝায় এর তুল্য সংখ্যা, এর তুল্য সংখ্যা হচ্ছে 1। আমরা কি বুঝলাম? এক অম্লীয় ক্ষারের দ্রবণ দ্বারা, ক্ষারের দ্রবণ বোঝাচ্ছে, এক অম্লীয় দ্বারা হচ্ছে তুল্য সংখ্যা 1, এটা বোঝায়। এবং এই জায়গায় হচ্ছে তোমার আয়তন দেয়া আছে v, তোমার হচ্ছে ঘনমাত্রা দেয়া আছে হচ্ছে s। তুমি যখন বিতে যাবা তখন দেখো এখানে বলা আছে হচ্ছে তোমার দ্বিক্ষারীয়, তার মানে তুল্য সংখ্যা হচ্ছে তোমার 2, আর এটা হচ্ছে তোমার এসিডের দ্রবণ। ঘনমাত্রা দেয়া আছে, আয়তন দেয়া আছে। কোশ্চেনে জানতে চাইছে এ পাত্রের দ্রবণের, এ পাত্রের দ্রবণের H+ আয়নের ঘনমাত্রা হিসাব করো। এ পাত্রের দ্রবণে যদি H+ আয়নের ঘনমাত্রা হিসাব করতে চাও, তাহলে হিসাবটা কেমন আসতেছে? এটা হচ্ছিল ক্ষারের দ্রবণ। আমরা জিনিসটা কি জানি, এইখান থেকে আমি পিএইচ বের করতে পারবো। পিএইচ বের করলে H+ আয়নের ঘনমাত্রা বের করা যাবে ইজিলি। এটা আরো একটা সিস্টেমে করা যায়, তো আমি একটু লেন্দি প্রসেসেই করি যেন জিনিসটা হচ্ছে আরেকটা জিনিস কভার হয়ে যায় প্লিজ। হ্যাঁ দেখো এইখানে হচ্ছে এটাতে আমি হচ্ছে H+ বের করবো আর কি। যেহেতু এটা ক্ষারের দ্রবণ, আমি তো H বের করতে পারবো না, আমাকে POH বের করতে হবে। তাহলে -log of ঘনমাত্রা ইন্টু তুল্য সংখ্যা। ঘনমাত্রা এখানে কত? 0.01 ইন্টু তুল্য সংখ্যা হচ্ছে 1। তাহলে এই জায়গা থেকে আমি পাচ্ছি -log of 0.01 ইন্টু হচ্ছে 1 আসছে হচ্ছে তোমার 2। তাইলে এখানে পিএইচ আসবে কত? পিএইচ আসবে হচ্ছে 14 - 2 ইকুয়াল হচ্ছে তোমার 12। আচ্ছা এখানে শাহাদাত বলতেছে লাস্ট কবে ডিসকাউন্ট অফার থাকবে? এই 2000 টাকাটা থাকবে হচ্ছে, আমরা হচ্ছে এই ঈদ পর্যন্ত রাখবো 2000, দেন ঈদের পর থেকে হচ্ছে এটা 3000-এ কনভার্ট হবে। দেন তোমাদের পরীক্ষা যখন শুরু হবে তখন এই জিনিসটা হচ্ছে 3500-এ যাবে, তারপরে পরীক্ষার মাঝামাঝিতে যাবে 4000-এ, এবং পরীক্ষা শেষে যাবে হচ্ছে 4500-এ, লাস্ট পরে 5000-এ। এই হচ্ছে একদম সত্যি কথাটা বলে দিছি, এটা হচ্ছে এরকম হবে আর কি। হ্যাঁ তোমাদের পরীক্ষা পর্যন্ত হচ্ছে তার এরকম আস্তে আস্তে করে হচ্ছে 500, 1000, 1000 করে হচ্ছে বাড়বে। তবে পরীক্ষার আগেই যারা করবা তাদের ক্ষেত্রে হচ্ছে শুধু ডিসকাউন্ট থাকবে। আর ফারদিন বলতেছি এখানে ভর্তি হবা কিভাবে? ভর্তি হওয়ার জন্য ভাই এই যে এটা বলছি, তুমি শুধু হচ্ছে কষ্ট করে আমারে মেসেজটা দাও, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও, পরে বাকি কাজটুকু হচ্ছে আমরা করে নিতেছি। এবং তোমাকে হচ্ছে আজকে যেহেতু হচ্ছে যে আমরা মোটামুটি যারা আমাদের সাথে ভর্তি হয়েছে তাদেরকে হচ্ছে এঙ্গেজ করে ফেলবো, ওই গ্রুপগুলোতে নিয়ে যাব, তুমি মেসেজ দাও, দেন হচ্ছে আমি ওই প্রসেসটা বলে দিতেছি।
এখানে বেশি আমরা লেনদেন না করি। হ্যাঁ, আচ্ছা, এখন এই জায়গাতে হচ্ছে দেখো এখানে পিএইচ আসছে হচ্ছে এটা, তাহলে এই জায়গা থেকে আমি বলতে পারি এইচ প্লাস আয়ন কত হবে, তাহলে মাইনাস লগ অফ এ হচ্ছে সেই এইচ প্লাস আয়ন ইকুয়াল আসতেছে কত 12। দেন এই জায়গা থেকে আসতেছে হচ্ছে তোমার লগ এইচ প্লাস আয়ন ইকুয়াল আসতেছে কত -12। দেন এখান থেকে হচ্ছে তোমার এইচ প্লাস আয়ন আসতেছে 10 টু দি পাওয়ার -12। এই যে 10 টু দি পাওয়ার -12 তুমি ক্যালকুলেটরে বসাবা, 10 টু দি পাওয়ার -12 এটা হচ্ছে কত, এই 1 ইন্টু আর কিছুই আসে না, 10 টু দি পাওয়ার -12 এটাই আসছে। তার মানে এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে আনসার। তার মানে সিনারিওটা দাঁড়াইলো তুমি পিএইচ বের করলা, এই হচ্ছে সেই পিএইচটা বের করলা, পিএইচ বের করার পরে দেন হচ্ছে যে লগ অফ দিয়ে হচ্ছে অ্যাজ ইউজুয়াল তুমি এইচ প্লাস আয়নের ঘনমাত্রাটা বের করে ফেলছো। দেন আমরা যখন নেক্সট যাব, এখানে হচ্ছে তোমার দুর্বলের কথা বলছে, এটাই আমি এখন এখানে বলবো। হেডিংটা হচ্ছে আমাদের, এবার আমরা দেখবো হচ্ছে দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিড বা ক্ষার, দুর্বল অ্যাসিড বা ক্ষার। এখন দুর্বল অ্যাসিড বা ক্ষার এই জিনিসটা আমরা আসলে কিভাবে করব? এখন দুর্বল অ্যাসিড বা ক্ষার যে জিনিসটা আছে আমরা কিভাবে বা চিনবো কোশ্চেনে যে আসলে এটা আমার কাছে দুর্বল দেয়া আছে, আর দুর্বল দ্বারা আসলে কি বোঝায়? ধরো আমি HCl এর কথা বলতেছি, এই HClটা যখন পানিতে বিয়োজিত হয় তখন এটা H প্লাস প্লাস হচ্ছে Cl মাইনাসে কনভার্ট হয়। কিন্তু আমি যদি CH3COOH এর কথা বলি, সে এটা তো এইভাবে বিয়োজিত হইতেছে, সেও এরকম বিয়োজিত হয় দেখি CH3COO মাইনাস প্লাস এই হচ্ছে সেই H প্লাস। কিন্তু সিনারিও দুইটার মধ্যে হচ্ছে আলাদা, HCl যেটা আছে এটা টোটালটাই বিয়োজিত হয়ে যায়, কিন্তু নিচে যেটা CH3COOH এটার মনে করো 100 মোল আছে, 100 মোল থেকে মাত্র 10 মোল বিয়োজিত হয়, বাকিটুকু এখানে কি বলতো অবশিষ্ট থাকে। এখানে এই যে উভমুখী সাইনটা আমি ব্যবহার করছি, এই যে উভমুখী সাইনটা ব্যবহার করছি, এই উভমুখী সাইন দ্বারা আসলে ইন্ডিকেট করে তোমার কাছে, এই যে উভমুখী সাইনটা এটা ইন্ডিকেট করে হচ্ছে এটা অবিয়োজিত অবস্থায় আছে, এখানে অবিয়োজিত অবস্থায়, আর একমুখী সাইন দ্বারা ইন্ডিকেট করছে টোটালটাই বিয়োজিত হয়ে যাইতেছে। তো বুঝবো কিভাবে? তার মানে অ্যাটলিস্ট বোঝা গেছে যে দুর্বলটা হচ্ছে এই জিনিসটা যেটা টোটালটাই বিয়োজিত হয় না। তো বুঝার অপশনটা হচ্ছে এই হচ্ছে তোমার কোশ্চেনে যদি কে এ কে বি অথবা আলফার মান দেওয়া থাকলে তুমি বুঝবা এই জিনিসটা হচ্ছে তোমার দুর্বল। যদি কোশ্চেনে দেয়া থাকে তখন তুমি পিএইচ এর ওই সূত্র বসাইলে হবে না, তখন পিএইচ এর জন্য তোমাকে সূত্র বসাইতে হবে মাইনাস লগ অফ আলফা ইন্টু সি। তখন তোমাকে পিএইচ এর সূত্র বসাইতে হবে মাইনাস লগ অফ রুট ওভার অফ কে এ ইন্টু সি। এটা থেকে এটা আসলে কনভার্ট করা যায়, এই দুইটার যে কোনো একটা শিখো, কারণ এই হচ্ছে আলফা স্কয়ার, এই যে এইরকম একটা সূত্র আছে তোমার, এই হচ্ছে কে এ ইকুয়াল আলফা স্কয়ার সি। এই জায়গা থেকে তুমি যদি একটা জিনিস জানো, এখান থেকে তুমি যদি জানো তাহলে তুমি যদি আলফা সিটা জানো, ধরো কোশ্চেন হচ্ছে আলফার মান দেয়া নাই, তুমি এখানে হচ্ছে আলফা টালফা হচ্ছে এখানে টসায় হচ্ছে কে এর মান বের করে এখানে তুমি বসাইতে পারবা, বা তোমার কাছে হচ্ছে আলফার মান কে এর মান দেয়া আছে, আলফার মান দেওয়া নাই, এখানে বসায় আলফার মান বের করে তুমি এখানে এনে বসাইতে পারবা। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, তুমি চাইলে এখান থেকে এই দুইটা থেকে যে কোনো একটা শিখতে পারো আর কি, এই দুইটা থেকে তুমি হচ্ছে একটা শিখতে পারো, শুধু একটা শিখো, যে কোনো একটা শিখো, আর এটা তোমাকে শিখাই লাগবে, এটা অসল্টের লঘুকরণ সূত্র আর কি। আচ্ছা, এই কথাটা গেল। দেন পিএইচ এর কথা বললাম, যদি এখানে বলি কি বলো পিওএইচ, তখন হবে হচ্ছে মাইনাস লগ অফ আবার ঠিক আলফা ইন্টু সি। এই জায়গায় এই হচ্ছে তোমার কে এ ইন্টু হচ্ছে তোমার কে বি, এ দ্বারা বোঝায় এসিডের বিয়োজন ধ্রুবক, কে বি দ্বারা বোঝায় হচ্ছে ক্ষারের বিয়োজন ধ্রুবক, বি হচ্ছে বেস, এ দ্বারা হচ্ছে এসিড। এই দুইটার গুণফলকে আমরা দেখছিলাম কি বলতো কে ডাব্লিউ দেখছিলাম, এটা কিন্তু আমার কাজে লাগবে, ঠিক আছে, এটা কিন্তু আমার কাজে লাগবে।
আচ্ছা, এটা আমার কাজে লাগবে। তো ওভারঅল আসলে এত হাই প্রেসারে না যাই, দুর্বল অ্যাসিড বা ক্ষারের ক্ষেত্রে যদি এগুলা দেয়া থাকে তাহলে বুঝবো এটা দুর্বল। দেন পরবর্তীতে হচ্ছে এই একটা সূত্র মনে রাখলাম, পিএইচ ইকুয়াল মাইনাস লগ অফ হচ্ছে এখানে কি আলফা ইন্টু সি, গুণ করে দিলাম, এন্ড এই হচ্ছে সে আমার অসলের লঘুকরণ সূত্র। তখন তার ক্ষেত্রে শুধু ক্যাবই হইতো আর কি। আমি যখন কোশ্চেন সলভ করতে যাব, আমার কাছে বলছে অম্ল বা ক্ষারের বিয়োজন মাত্রা, তাইলে এই হচ্ছে তোমার সেই বিয়োজন মাত্রা কোনটা? ওই যে আলফার কথা বলতেছিলাম, আলফাটাই হচ্ছে কি বলো আমার বিয়োজন মাত্রার সাথে ঘনমাত্রার, এই হচ্ছে সেই ঘনমাত্রা কোনটা? সি লিখছিলাম যেটা, এটা হচ্ছে ঘনমাত্রা। বিয়োজন মাত্রার সাথে ঘনমাত্রার সম্পর্ক কি? সূত্র ছিল এই হচ্ছে কে ইকুয়াল হচ্ছে আলফা স্কয়ার সি। আমি এখানে কনস্ট্যান্ট ধরে নেব এইটা, তাহলে এখানে আসতেছি কি আলফা স্কয়ার সমানুপাতিক 1 ডিভাইডেড বাই সি, আলফা সমানুপাতিক 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ সি। তাহলে তাদের সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে বর্গমূলের ব্যস্তানুপাতিক আছে কোনটা? এই হচ্ছে সেই বর্গমূলের ব্যস্তানুপাতিক। বুঝতে পারছি কথাটা? বর্গমূলের ব্যস্তানুপাতিক। আচ্ছা, এখানে হচ্ছে কথাটা ছিল, যদি হচ্ছে তোমার কাছে দুর্বল, মানে এখন তুমি বুঝবা কিভাবে দুর্বল, এটা হচ্ছে কে কে বি অথবা আলফা দেওয়া থাকলে বুঝবা, দেন হচ্ছে তুমি এই সূত্রটা বসাবা, এটা হচ্ছে সেই সূত্র। তখন তুমি আগের সূত্র বসাইলে আনসার হবে না, তোমাকে এই সূত্র বসাইতে হবে, তখন এটা ইন্ডিকেট করে এইচ প্লাস আয়নের মোলার ঘনমাত্রা ইন্ডিকেট করে। আচ্ছা, আমি যখন যাব, দেন তোমার কাছে কোশ্চেনে দেখো, এবার আমাকে বলছে উপরে যেই কথা বলা নিচেরটা একই কথা বলা আছে, আমার কাছে এই জায়গায় এই জিনিসটার পিএইচ কত বের করতে বলছে। তো পিএইচ কত বের করতে বললে আমি কোন সূত্র বসাবো? আমি কোশ্চেনের মধ্যে দেখি আমার কাছে কে এর মান দেয়া আছে, কোশ্চেনের মধ্যে দেখি এই যে দেখো কে এর মান দেয়া আছে। যদি কে এর মান দেয়া থাকে, তাহলে বুঝবো আমাকে বসাইতে হবে পিএইচ ইকুয়াল মাইনাস লগ অফ আলফা ইন্টু হচ্ছে সি। সি এর মান কি কোশ্চেনে দেয়া আছে? হ্যাঁ, এই যে দেখো 0.1 মোলার সি এর মান দেয়া আছে, তাহলে এখানে বসাও মাইনাস লগ অফ, এই হচ্ছে সি 0.1। এখন একটা কথা দাঁড়াইলো, আলফার মান তো দেয়া নাই, কিন্তু কোশ্চেনে কে এর মান দেয়া আছে। দুইটা সূত্র ছিল, ওইটাও বসাইতে পারতা। তুমি যদি বলো যে না ওইটা বসাবো না, এখান থেকে আলফা ইকুয়াল বলতে পারতেছিল রুট ওভার অফ কে ডিভাইডেড বাই হচ্ছে এখানে কি বলতো সি। তাহলে এখানে হচ্ছে রুট ওভার অফ আসতেছে কি কে এর মান হচ্ছে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -5 ডিভাইডেড বাই সি। সি এর মান আসতেছে হচ্ছে 0.1। এই যে ভ্যালুটা তুমি পাইছো, ধরো এখান থেকে তুমি একটা ভ্যালু পাইছো, এই ভ্যালুটা তুমি এইখানে বসাই দিবা, দেন তুমি পাবা হচ্ছে আনসার। বুঝছো কথাটা? দেন তুমি হচ্ছে পাবাটা হচ্ছে আনসার। কারণ কাহিনীটা কি হইলো, এইটার ক্ষেত্রে কেন এই সূত্র বসাইতেছি, এইটার ক্ষেত্রে এই সূত্র বসানোর কারণটা কি? কারণটা হচ্ছে উপরে যে ইনফরমেশন দেয়া আছে এটা দুর্বল। বুঝছি কেমনে? ওই যে কে দেয়া আছে, এই যে কে দেয়া আছে, তার মানে কে দেয়া থাকলে এটা কি বলতো কে অথবা আলফা দেয়া আছে, তার মানে এটা হচ্ছে দুর্বল। এই তো সামনে গেলাম, এ একটা কোশ্চেন তুমি দেখো কতবার যে আসছে। হ্যাঁ, ঢাকা বোর্ড 25-25 মানে রিপিট হইতে হইতে শেষ করে ফেলে, দুর্বল থেকে বারবার আসে। তুমি কোশ্চেন দেখা বুঝবা কিভাবে? তোমাকে বলছে এই হচ্ছে পাত্র এ, এই হচ্ছে তোমার পাত্র এ, পাত্র এর মধ্যে কে এর মান দেয়া আছে, কে এর মান দেয়া মানে এই জিনিসটা হচ্ছে কি বলো দুর্বল। কে এর মান দেয়া মানে এই জিনিসটা হচ্ছে দুর্বল। দুর্বল যদি দেয়া থাকে, আচ্ছা এখন আমি বের করব কি পিএইচ বের করব। তাহলে পিএইচ এর সূত্র বসাই, এই হচ্ছে সেই পিএইচ ইকুয়াল মাইনাস লগ অফ, আমি ডিরেক্ট না হয় যেহেতু কে দেয়া আছে, এই হচ্ছে কে এ ইন্টু সি, এইটাই বসাই দিই। তাহলে আসতেছে হচ্ছে মাইনাস লগ অফ রুট ওভার অফ কে এর মান দেয়া কত 1.75 ইন্টু 10 টু দি পাওয়ার -5 ইন্টু ঘনমাত্রা বসাইতে হবে। ঘনমাত্রা কিভাবে বসাবো? 5% দেয়া আছে, তাহলে এখানে আমি সি ইকুয়াল বলতে পারি কি 10x ডিভাইডেড বাই এম। তাহলে এখানে আসতেছে 10 ইন্টু 5 10x ডিভাইডেড বাই এম। এটার জন্য হচ্ছে এম বের করতে চাইলে
কার্বন আছে একটা, কার্বনের কত 12 প্লাস হাইড্রোজেন আছে 2টা 2, অক্সিজেন আছে হচ্ছে 2টা, এ হচ্ছে সেই 32। তাহলে এখানে আসতেছে 32 2 34, 34 2 36, 36 আর 10 46। তাহলে এই হচ্ছে অবশ্যই কি বলো 46। তাহলে এইখান থেকে যে রেজাল্টটা পাবো এই রেজাল্টটা আমি এইখানে সি এর মধ্যে বসাই দিব, দেন ক্যালকুলেটরে ক্লিক করলে যেটা আসে এটা হচ্ছে আমার আনসার। এই জিনিসটাকে আমি একটু করে ফেলি, তাহলে আসতেছে হচ্ছে সেই 10x ডিভাইডেড বাই m, যেই ভ্যালুটা আসছে এটা হবে হচ্ছে রুট ওভার অফ মাইনাস লগ অফ রুট ওভার অফ 1.75 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ইন্টু আনসার। দেন ক্যালকুলেট করলে এখান থেকে আসতেছে 2.36, এইটাই হচ্ছে আনসার। ঠিক আছে কথা? এই হচ্ছে এখানে কথা। এই এটা বুঝছো কিনা বলো, এটা পরীক্ষায় আসতেছে শিওর, এটা বলো বুঝছো কিনা, বুঝলে সুন্দর করে লেখো বস। এটা পরীক্ষায় আসতেছে, দেখো কতবার আসছে, মানে হিসাব করা কুল পাওয়া যাবে কতবার যা আসছে। এটা কিন্তু পরীক্ষায় আসতেছে শিওর, বলো এটা বুঝছো কিনা, এটা বুঝলে বলো লেখো বস। দেন পরে বলছে 1 নং পাত্র যেটা আছে এই হচ্ছে 1 নং পাত্র, তার ক্ষেত্রে দ্রবের বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা কোনটা, এই হচ্ছে আলফা, আলফা বের করতে বলছে। তুমি কোশ্চেনের মধ্যে দেখো তোমার হচ্ছে ঘনমাত্রা দেয়া আছে সি, পি অফ কে দেয়া আছে, এই জায়গা থেকে তুমি কে বের করতে পারবা। এখানে লেখা আছে তোমার পি অফ কে ইকুয়াল কত লেখা 3.8, এই হচ্ছে সেই 3.8। এই জায়গা থেকে তুমি লিখতে পারো মাইনাস লগ অফ কে ইকুয়াল 3.8, তাহলে এখান থেকে কে ইকুয়াল আসতেছে 10 টু দি পাওয়ার মাইনাস 3.8। আলফা বের করবা, তাহলে আলফা ইকুয়াল রুট ওভার অফ কে ডিভাইডেড বাই সি ইকুয়াল রুট ওভার অফ কে এর মান দেয়া আছে কোশ্চেনে, এই যে এটা মানে বের করলাম 10 টু দি পাওয়ার মাইনাস 3.8 ডিভাইডেড বাই সি, সি দেয়া আছে হচ্ছে 0.1, তাইলে এখান থেকে ক্যালকুলেট করলে যা আসে তাই হবে হচ্ছে আনসার। বুঝতে পারছি কথা? আসতেছে কত রুট ওভার অফ 10 টু দি পাওয়ার মাইনাস 3.8 ডিভাইডেড বাই 0.1, এটা আসতেছে 0.039, এটাই হচ্ছে আনসার। দেখো এই হচ্ছে সেই সিস্টেম, তোমাকে সূত্র পারতে হবে শুধু, আর কিচ্ছু না। যেই সূত্র শিখাই দিছি এটা সুন্দর করে দিবা, শেষ আনসার চলে আসছে। এইচ প্লাস আয়নের ঘনমাত্রা ঠিক সেম, এই জিনিসটা তাহলে আমি করব না, ঠিক সেম। আবার ঠিক আগের কথাই আসতেছে, পিএইচ বের করতে বলতেছে, একই কথা। কেন একই কথা, এটার ক্ষেত্রে যে তোমার কে এর মান দেয়া আছে তার মানে এটা অবশ্যই কি হবে বলো, দুর্বল হবে। দেন দুর্বলের ক্ষেত্রে হচ্ছে সূত্র বসায় দিবা। এখন আমরা দেখব হচ্ছে আচ্ছা এইখানে এসিডের শক্তিমাত্রার কথা বলা আছে, বুঝছো? এটা আমি একটু দেখাইতেছি। এ হচ্ছে এসিডের শক্তিমাত্রা বা তীব্রতা। এক নম্বর কথা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা, কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বেশি হলে তীব্রতা বেশি। একটা কথা আসছে হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বেশি হলে তীব্রতা বেশি। কি বুঝাইতেছে এটা দ্বারা? এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এরকম, ধরো তোমার কাছে আছে হচ্ছে HCl O4, আছে হচ্ছে H2,
SO4, এই দুইটা জিনিস আছে। তুমি এই দুইটা জিনিসের মধ্যে যদি দেখো, এই জায়গায় ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে +7, এই জায়গায় ক্লোরিনের সালফারের কেন্দ্রীয় পরমাণু মাঝখানে যেটা থাকে তাকে কেন্দ্রীয় পরমাণু বলতেছি, সালফারের যেটা থাকতেছে এটা হচ্ছে তোমার +6। কার বড়? ক্লোরিনের না? এটাই বলতেছিলাম উপরে কথাটা ছিল এটা, কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বেশি হলে তার তীব্রতা বেশি, তার তীব্রতা এ হচ্ছে বেশি। তাহলে আমি এখান থেকে বইলেই দিতে পারতেছি তার তীব্রতা কার বেশি হবে? HCl O4 এর বেশি হবে, যেহেতু জারণ সংখ্যা হচ্ছে বেশি। এমন হইতে পারে, দুইটাই সমান হইতে পারে। এবার লিখলাম কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা একই হলে যার আকার ছোট তার তীব্রতা বেশি। এটা শুধু আকার দিয়ে না, এ দিয়েও ব্যাখ্যা করা যায়, তড়িৎ তীব্রতা দিয়েও ব্যাখ্যা করা যায়। কেমন? এটা হচ্ছে ধরো আছে হচ্ছে HNO3, নাইট্রিক অ্যাসিড। ধন্যবাদ, নাইট্রিক অ্যাসিড। এখন আচ্ছা দেখেন তো, একটা জিনিস আমি বুঝাইতেছিলাম, আমি বলছি যে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যদি বেশি হয় তাহলে তার হচ্ছে তীব্রতা বেশি হয়। পরের লজিকটা বলছি, যদি জারণ সংখ্যা একই হয় তাহলে যার আকার ছোট তার তীব্রতা বেশি হয়। মানে জারণ সংখ্যা যার বেশি তার তীব্রতা বেশি। হ্যাঁ, মানে আমি বুঝি যে তীব্রতা বেশি কার? যার জারণ সংখ্যা বেশি। মানে জারণ সংখ্যাকে যদি আমি বয়সের সাথে তুলনা করি তাহলে কি যার বয়স বেশি তার কি তীব্রতা বেশি? ধন্যবাদ। আচ্ছা, এখন যদি এরকম হয় দুইজনের বয়স সেম, তাহলে আমি কি দেখবো তখন? মানে একই দিনে একই সময় জন্মগ্রহণ করছে, এরকম হয় না? হইতে পারে। তাহলে এখন আমি দেখবো কি দুইজনে কিন্তু তোমার কি আকারে কিন্তু ভিন্নতা থাকবে। যার আকার বড় তার যার কি তীব্রতা বড়। উল্টা। ও কি, সরি এই আরে এটা তো আমি তো দেখলাম যে আমি টেকনিকটা দেখলাম যে তোমার মনে আছে। ও তুমি তো কেমিস্ট্রি পড়াচ্ছো, কাকে দেখে? না, ওদেরকে টেকনিক, এটা ঠিক আছে। ওদেরকে একটু মানে দেখাই, মানে দেখতেছি টেস্ট করে যে ওরা কি মানে ভুল বলে নাকি সঠিক বলে। মনে রাখবা, শোনো, যদি জারণ সংখ্যা সমান থাকে তাহলে সেক্ষেত্রে যার আকার ছোট তার তীব্রতা বেশি। হ্যাঁ ভাই, ওই যে ছোট মরিচের জাল বেশি ভাই। এই শাবাশ, ছোট মরিচের জাল বেশি। হ্যাঁ, তো এখন কিরে ওলাফান, কই ক্লাস করছ না নাকি তোরা? ঠিক আছে, ওকে। রোজা রমজানের দিনে সবাই ক্লান্ত ভাইয়া। এমনিতে বিকেল টাইম তো, এমনিতে সবাই নেতায় পড়ছে, আমি জিনিসটা বুঝতে পারতেছি। তোমরা নেতায় পড়ছো, কোনো সমস্যা নাই, এভাবে নেতায় পড়লে রেজাল্টটাও নেতায় পড়বে। এটা ছাড়া তো অপশন দেখতেছি না ভাই। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে এখন এই জায়গায় আমি দেখতেছি, এই জায়গায় নাইট্রোজেনের আসতেছে হচ্ছে +5, ফসফরাসের আসে হচ্ছে +5। তাহলে কার তীব্রতা বেশি হবে? এখানে তীব্রতা বেশি হবে যার আকার ছোট। আমরা জানি, আমি যদি পর্যায় সারণীর দিকে তাকাই, নাইট্রোজেনের নিচে হচ্ছে ফসফরাস, মানে ফসফরাসের আকার হচ্ছে বড়, নাইট্রোজেনের হচ্ছে ছোট, তাহলে তার তীব্রতা হবে কি বলো? বেশি। তার তীব্রতা হবে কি বলো? এ হচ্ছে সেই বেশি। আচ্ছা, তারপরে দেখো, এই যে জিনিসটা দেখলাম, দেন লাস্ট আরেকটা আছে হচ্ছে তোমার এরকম, ধরো তোমার কাছে হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড আছে, তারপরে হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড আছে, দেন হচ্ছে তোমার এখানে হাইড্রোজেন ফ্লোরাইড আছে। এই জায়গা আমি তোমাকে যদি বলি কার হচ্ছে তীব্রতা বেশি, এই হাইড্রোক্সাইডের ক্ষেত্রে যার আকার বড়, যার আকার বড় বলতে হচ্ছে হ্যালোজেন গ্রুপের আকার বড়, পর আবার ওইটার সাথে মিলায় ফেলবা, হ্যালোজেন গ্রুপের আকার বড়, আকার যার বড়। তো
তাহলে এখানে হ্যালোজেন গ্রুপের আকার কার বড় বলো? আমরা জানি যে আয়োডিনের বড়, তারপর ক্লোরিন, তারপর ফ্লোরিন। তার মানে এই হচ্ছে সিনারিওটা হবে হচ্ছে এরকম। তার মানে হাইড্রোজেন যদি হচ্ছে এমন হয় তাইলে হচ্ছে এমন হবে। এই যে এরকম কোশ্চেন আসে আর কি, তোমাকে বলে এই জায়গায় কোনটার তীব্রতা বেশি, এ হচ্ছে সেই তীব্রতা বেশি। যদি বের করতে বলে আমি দেখব যে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা কার বেশি। আমি কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যার কথা যদি চিন্তা করি, আমি দেখব এটাও আসতেছে তোমার হচ্ছে +7, এটাও আসতেছে হচ্ছে +7, এটাও আসতেছে হচ্ছে +7। সবগুলো যদি +7 আসে তাহলে তো আবার ঝামেলা। তখন আমি দেখতেছিলাম যদি একই হয়ে যায় তখন যার আকার ছোট তার তীব্রতা বেশি। তাহলে এই জায়গায় আকার কার ছোট? ক্লোরিনের হচ্ছে ছোট, তাহলে আনসার কি হবে? এই সি। সি হচ্ছে আনসার। তারপর আমি যদি চাই অ্যাসিডগুলোর তীব্রতার সঠিক ক্রম কোনটা, তাহলে এখান থেকে হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বের করতে হবে। আমি যদি বের করা শুরু করি দেখবো এখানে আসতে হচ্ছে তোমার +7, এখানে কত আসে -6, এ হচ্ছে এখানে আসছে তোমার হচ্ছে +4, এখানে আসতেছে তোমার +5। তার মানে আনসার হবে না। নিচেরটাতে যদি যাই এখানে আসতেছে তোমার +7, তারপর এখানে যখন আমি আসবো আসতেছে হচ্ছে +5, এখানে হচ্ছে -8 আর হচ্ছে +5, তারপর এখানে যদি যাই -6, এ হচ্ছে +4। তাইলে আর অন্য কোনো কিছু তাকাইতে হইতেছে না, আনসার হবে কি বলো? বি। এখন তুমি বলতে পারো এই দুইটা তো সেম চলে আসছিল, এই দুইটা তো সেম চলে আসছিল, তাহলে এরকম আনসার হইলো কেন? ওই যে দুইটা যখন সেম আসতেছে তখন আকার যার ছোট, নাইট্রোজেনের আকার ছোট নাকি সালফারের আকার ছোট? নাইট্রোজেনের ছোট, এই কারণে হচ্ছে কি তার তীব্রতা হবে বেশি। তাহলে আনসার হচ্ছে বি। এই হচ্ছে আনসার হচ্ছে বি। দেন এখন আমরা চলে যাব হচ্ছে বাফার দ্রবণে। বাফার দ্রবণ কাকে বলে? বাফার দ্রবণ হচ্ছে এমন একটা দ্রবণ যে দ্রবণে তুমি অল্প পরিমাণে শক্তিশালী অ্যাসিড অথবা শক্তিশালী ক্ষার মিশানোর পরেও দ্রবণের পিএইচ এর কোনো পরিবর্তন হবে না, তাকে বলা হচ্ছে তোমার বাফার দ্রবণ। তাহলে আমরা হেডিং দিতেছি হচ্ছে বাফার দ্রবণ। বাফার দ্রবণ, বাফার দ্রবণ হচ্ছে অল্প পরিমাণে শক্তিশালী অ্যাসিড, অল্প পরিমাণ শক্তিশালী অ্যাসিড বা ক্ষার যুক্ত করলেও পিএইচ এর কোনো পরিবর্তন হবে না, পিএইচ এর কোনো পরিবর্তন হবে না। এটাকে বলতেছে হচ্ছে তোমার বাফার দ্রবণ। তার মানে এমন একটা দ্রবণ যে দ্রবণে তুমি শক্তিশালী অ্যাসিড বা ক্ষার অল্প পরিমাণে মিশালে পরিবর্তন হবে না, এটারে বলতেছি। এটা হচ্ছে তোমার দুই প্রকারের আছে, একটা হচ্ছে অম্লীয় বাফার, আর একটা হচ্ছে কি বলতো ক্ষারীয় বাফার। এখন অম্লীয় বাফার আর ক্ষারীয় বাফার এই দুইটাকে কখন অম্লীয় বাফার হয় কখন ক্ষারীয় বাফার হয়। যখন আমি বলবো অম্লীয় বাফার আমি যদি বানাইতে চাই যে কি করতে হবে আমাকে, অম্লীয় বাফারের জন্য আমাকে অবশ্যই মৃদু বা দুর্বল অম্ল নিতে হবে, অম্ল মানে অ্যাসিড নিতে হবে আর কি, প্লাস তারপর হচ্ছে তার অনুবন্ধীর লবণ নিতে হবে। এগুলো আমি এখন বুঝাবো। অনুবন্ধী লবণ নিতে হবে। ঠিক সেম ক্ষারীয় বাফার যদি বলি তাহলে মৃদু বা দুর্বল ক্ষার নিতে হবে প্লাস তার অনুবন্ধী লবণ নিতে হবে। ধরো এখানে কিছুই বুঝো না, এটা আমি নতুন পেজে বুঝাই দিতেছি। লিখলাম আমি অম্লীয় বাফার, এই হচ্ছে অম্লীয় বাফার। অম্লীয় বাফার যখন বলছিলাম যে দুর্বল অম্ল নিতে হবে, দুর্বল অম্ল প্লাস তার অনুবন্ধী লবণ। এর সিনারিটা হচ্ছে তাহলে তোমাকে জানতে হবে দুর্বল অম্ল আছে কি কি। আমার অ্যাডমিশন পর্যন্ত যতগুলা কাজে লাগে সব লিখে দিই যে দুর্বল অম্ল এখানে আমার কাজে লাগবে এসিটিক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড,
কার্বনিক অ্যাসিড, হাইড্রোজেন ফ্লোরাইডটা লাগবে না, তারপর লিখে দিলাম। আচ্ছা, এগুলো হচ্ছে তোমার দুর্বল। আমরা তো জানি আলফা অথবা কে এর মান দেয়া থাকলেই দুর্বল, তো এগুলো হচ্ছে আমাদের দুর্বল অম্ল, তাদের সাথে হচ্ছে তাদের অনুবন্ধী লবণ থাকতে হবে। যেমন আমি যদি একটা নিতে চাই, ধরো নিলাম হচ্ছে CH3COOH প্লাস, নিলাম হচ্ছে তার অনুবন্ধী লবণ, মানে হচ্ছে এটার অনুবন্ধী মানে কি, এখান থেকে যখন H চলে যায় তাকে বলা হয় অনুবন্ধী লবণ, মানে এখানে একটা ধাতব যুক্ত হবে, তাহলে CH3COONA, এই হচ্ছে তার অনুবন্ধী লবণ, এরকম ফরমেশনে হইতে পারে। আবার CH3COOH প্লাস, এটার সাথে তুমি শক্তিশালী ক্ষার দিতে পারো, তখনও এটা হইতে পারে। কিন্তু এখানে শর্তটা কি জানো? শর্তটা হচ্ছে এই যে দুর্বলের মোল সংখ্যা বেশি হবে, মোল সংখ্যা বেশি হবে, এটা হচ্ছে তোমার বাফার দ্রবণের শর্ত। এগুলো আমরা হচ্ছে সৃজনশীলে কাজে লাগাবো। এই কথাটা, দুর্বলের মোল সংখ্যা বেশি হবে, এটার মোল সংখ্যা বেশি হইতে হবে। এটা যেহেতু দুর্বল, এটাকে আমি বলতেছি অম্লীয় বাফার, ঠিক আছে। যদি এখন ক্ষারীয় বাফারের কথা বলি, এ হচ্ছে সেই ক্ষারীয় বাফার, তাহলে অ্যাজ ইউজুয়াল যেটা ছিল অম্লীয়র ক্ষেত্রে, এইখানেও এটাই আসবে। হ্যাঁ, তাহলে আসবে কি বলো, এ হচ্ছে দুর্বল ক্ষার প্লাস তার অনুবন্ধী লবণ। এখন তাহলে দুর্বল ক্ষার তোমাকে চিনতে হবে। দুর্বল ক্ষার আছে হচ্ছে তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করবে এখানে, দেন হচ্ছে তোমার শুধু অ্যামোনিয়াও ব্যবহার করতে পারে, এবং সোডিয়াম কার্বনেট, এই তিনটাই অ্যাজ ইউজুয়াল দেখা গেছে ব্যবহার করে দুর্বল ক্ষার হিসেবে। ধরো আমি এখানে নিলাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস তার অনুবন্ধী লবণ মানে হচ্ছে NH4 শেষে হচ্ছে Cl যুক্ত হবে, এমন হইতে পারে, অথবা NH4OH, ঠিক আছে, প্লাস এখানে শক্তিশালী অ্যাসিডও হইতে পারে। যদি শক্তিশালী অ্যাসিড হয় তাহলে অবশ্যই দুর্বলের মোল সংখ্যা বেশি হবে, তার মানে দুর্বলের মোল সংখ্যা বেশি হবে। দুর্বল কোনটা? সে হচ্ছে দুর্বল। আমরা ম্যাথ করতে যাব। লাস্ট একটা কথা হচ্ছে, আমাকে যদি দ্রবণটা বাফার হয়, দ্রবণটা বাফার হবে কখন? দুর্বল অ্যাসিড বা ক্ষারের মোল সংখ্যা, আমরা এই কথাটা আপাতত মাইনা নিই, তারপর হচ্ছে শুধু কাজে লাগাবো। মোল সংখ্যা বেশি হলে দ্রবণটি বাফার দ্রবণ হবে। তার মানে দুর্বল অম্ল বা হচ্ছে ক্ষারের মোল সংখ্যা বেশি হলে দ্রবণটি হচ্ছে বাফার দ্রবণ হবে। এটা আমরা একটু শেষ করি। এখন এটা যদি হয়, তারপরের কথাটা হচ্ছে, এটা বললাম, আমরা ডিরেক্ট হচ্ছে সূত্রটা লিখে ফেলি যে পিএইচ ইকুয়াল হচ্ছে তোমার, যদি এমন হয় তখন হচ্ছে পিএইচ এর সূত্র আবার আগের গুলা বসানো যাবে না, এবার বাফারের সূত্র বসাইতে হবে। পিএইচ ইকুয়াল পি অফ কে প্লাস লগ অফ সল্ট ডিভাইডেড বাই অ্যাসিড। এবং তোমাকে এখানে আমি সুপার শর্টকাট কথা বলে দিতেছি, যা বলবো শুধু তা বসাবা, শেষ। আর কোনো দরকারই নেই এত বড় বড় করে ম্যাথ করার। সল্ট মানে তুমি এখানে বসাবা ক্ষারের মোল সংখ্যা, আর অ্যাসিড মানে তুমি বসাবা অবশিষ্ট অ্যাসিডের মোল সংখ্যা, এই দুইটা একটু কষ্ট করে মনে রাখো। হ্যাঁ, তাইলে এখন আমি যদি লিখি পিওএইচ ইকুয়াল, তাইলে এখানে পি অফ এ নিছিলাম অ্যাসিডের কারণে, তাহলে এবার নিব কে বি প্লাস লগ অফ, এইবার হবে হচ্ছে কি, উপরে হবে হচ্ছে তোমার সল্ট
ডিভাইডেড বাই বেস। তাহলে আগের বারের মতো এবার তোমার দুইটা কথা আসতেছে। সল্টের জায়গায় তুমি নিবা অ্যাসিডের মোল সংখ্যা, একটু শুধু মনে রাখো অ্যাসিডের মোল সংখ্যা। তারপর বেজের জায়গায় তুমি নিবা অবশিষ্ট ক্ষারের মোল সংখ্যা, অবশিষ্ট ক্ষারের মোল সংখ্যা। এটা শুধু বসাইতে হবে। হ্যাঁ, এই সূত্রটা আছে, তুমি এটা একটু বিশ্বাস করে নাও, দেন হচ্ছে আমরা এখানে শুধু বসাবো, এটাই হচ্ছে কথা। যেমন আমার কাছে একটা কোশ্চেন করছে, এই কোশ্চেনটাতে আমার কাছে জানতে চাইছি, এটা আসলে ঘ নাম্বারের কোশ্চেন, 4 নাম্বারের মতো আসার একটা কোশ্চেন। আমার কাছে দেখো দেয়া আছে হচ্ছে HCOH, এটা একটা দুর্বল অ্যাসিড আমরা জানি। আর এটা বুঝছি কিভাবে দুর্বল, কোশ্চেনে কে এর মান দেয়া আছে, তার মানে 100% শিওর এটা কি বলো, দুর্বল। এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের দেয়া আছে, এটা তো শক্তিশালী ক্ষার, দুইটাকে যখন আমি মিশাবো তখন পিএইচ কত হবে, এটা হচ্ছে আমার কাছে কোশ্চেন। তো আমাকে এটা যদি করতে চাই, আমার যে কাজটা করতে হবে, বুঝতেছি একটা দুর্বল আর শক্তিশালী মিশাইছো, মিশাইলে যে দ্রবণটা বাফার হবে ব্যাপারটা এমন না, দুর্বলের মূল সংখ্যা বেশি হইতে হবে, সবলেরটা কম হইতে হবে, এরকম একটা কথা লিখছি। দুর্বল অ্যাসিড বা ক্ষারের মূল সংখ্যা বেশি হলে দ্রবণটি বাফার হবে। আমি এখানে তাকাই দেখতেছি এই দুটা কি গুণ করলে হচ্ছে বেশি আসে, তার মানে এটা হচ্ছে দুর্বলের মূল সংখ্যা বেশি আছে, তার মানে এটা বাফার দ্রবণ হবে। বাফার দ্রবণ হইলে আমি তো লিখব পিএইচ, যেহেতু দুর্বল অ্যাসিড আছে তাহলে পিএইচ এ হচ্ছে পি অফ কে প্লাস লগ অফ সল্ট ডিভাইডেড বাই অ্যাসিড, এটা বসাবো, সল্ট ডিভাইডেড বাই এ হচ্ছে অ্যাসিড। এটা যদি বসাইতে চাই ইকুয়াল পি অফ কে যদি বসাইতে চাই, আমার কাছে কে এর মান দেয়া আছে, তাহলে আসবে হচ্ছে মাইনাস লগ অফ 1.8 ইন্টু 10⁻⁻⁴ প্লাস লগ অফ সল্ট যদি বসাই বে অ্যাসিড যদি বসাই, এগুলা কত বড় বড় করে করে না। তুমি শুধু এই কথাটা আমার খেয়াল করো, আমি কি লিখছিলাম, সল্টের জায়গায় তুমি নিবা ক্ষারের মোল সংখ্যা। এখানে আসো, এখানে ক্ষার দেয়া আছে কোনটা, তোমার ক্ষার দেয়া আছে হচ্ছে এটা, এই হচ্ছে তোমার ক্ষার দেয়া আছে হচ্ছে এটা। তাহলে তোমার এটার মধ্যে এটা তোমার ভি দেয়া, এটা হচ্ছে তোমার এস দেয়া, তুমি মূল সংখ্যা এন ইকুয়াল কি জানো, এস ভি জানো, এটা হচ্ছে লিটারে বসায় দাও। তাহলে সল্টের জায়গায় তুমি ক্ষারের মূল সংখ্যা বসাবা, এটা তুমি সিকিউতেও দিতে পারবা সেম একই ওয়েতে। তাহলে এখানে আসতেছে কত, 0.09 ইন্টু এ হচ্ছে 50, এটাকে আমি লিটারে নিতেছি না, কারণ হচ্ছে নিচেও একই রকম, আচ্ছা যাও আমি নিব, এত না পেঁচাই, ইন্টু 10⁻³ লিটারে নিছি, কারণ আমার যেহেতু লিটারে নিতে হবে, নিলাম। নিচে বসবে হচ্ছে অ্যাসিড না, নিচে কিন্তু বলি নাই যে অ্যাসিডের মূল সংখ্যা, বলছি অবশিষ্ট অ্যাসিডের মূল সংখ্যা। তার মানে এখানে একটা কথা বলা ছিল অবশিষ্ট অ্যাসিডের, এখানে বলছিলাম কি বলো, এ হচ্ছে দেখো বলছে অবশিষ্ট ক্ষারের। এবার অবশিষ্ট তোমাকে বুঝতে হবে, অবশিষ্ট মানে হচ্ছে এখানে অ্যাসিড, এটা হচ্ছে ক্ষার, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ পানি প্রশমিত হয়ে যায় না, তার মানে এটার মূল সংখ্যা আর এটার মূল সংখ্যা এই দুইটাকে মাইনাস করতে হবে। যেহেতু উপরেরটা বড় তাহলে অবশ্যই উপরেরটা মাইনাস নিচেরটা, তাহলে নিচেরটা কেমন আসতেছে, এই হচ্ছে দেখো উপরের দুইটাকে গুণ করো, করলে 0.175 ইন্টু 50 তো দেয়া আছে, 50 ইন্টু 10⁻³ মাইনাস এইখানে যেটা আছে 0.09 ইন্টু 50 ইন্টু 10⁻³ শেষ। এখন ক্যালকুলেটরে বসাবা, যেটা আসবে এটাই হচ্ছে আনসার। তাহলে এখানে আমি যদি আবার একটু বলি যে আসলে সিনারিওটা কি ছিল, সিনারিওটা ছিল হচ্ছে এরকম, পি অফ কে যখন বসাইছি এটা অ্যাজ ইউজুয়াল বসাইতে পারছি, সল্ট যখন বসাইতাম তখন আমি কোশ্চেনে বলেই দিছি যে উপরে বসাবো হচ্ছে ক্ষারেরটা, তাহলে এই হচ্ছে ক্ষারের মূল সংখ্যা উপরে বসাইছি, নিচে বসাবো হচ্ছে অবশিষ্ট অ্যাসিডের, অবশিষ্ট অ্যাসিড মানে হচ্ছে এই দুটাকে বিয়োগ করে দিবা, এর মূল সংখ্যা বের করবা, এর মূল সংখ্যা বের করে বিয়োগ করে দিবা। এখানে তো অ্যাসিডেরটা বেশি, এই কারণে অ্যাসিডেরটা লেখা মাইনাস, পরে যে ক্ষারেরটা আছে ক্ষারেরটা, শেষ। এই হচ্ছে কাজটুকু।
এই কাজটুকুই তোমাকে বারবার করতে হবে, এই কাজটুকু হচ্ছে তোমাকে বারবার করতে হবে। আচ্ছা যাই হোক, এখানে বলছে নিম্নের কোনটি হচ্ছে বাফার। বাফারের জন্য বলছি যে তোমাকে একটা শক্তিশালী একটা দুর্বল হইতে হবে। তুমি দেখো এই জায়গায় আমি দেখি এটা হচ্ছে আমার তোমার দুর্বল, এটা হচ্ছে তোমার শক্তিশালী। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে তোমার দুর্বল, এটা হচ্ছে তোমার শক্তিশালী। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে তোমার শক্তিশালী, এটা হচ্ছে তোমার দুর্বল। এইটাও ঠিক আছে, এটা তোমার শক্তিশালী, এটাও শক্তিশালী। তার মানে 4 নাম্বারটা আনসার হবে না, এটা গেল 1, কিন্তু একটা দুর্বল একটা শক্তিশালী, তাহলে ঠিক আছে হবে। কিন্তু এখন দেখতে হবে দুর্বলের মূল সংখ্যা বেশি কার, দুর্বলের মূল সংখ্যা বেশি হইতে হবে। যেমন এই দুইটারে যদি আমি গুণ করি, এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে 3, এইটা আর এটা, আর এই দুইটাকে গুণ করলে এখানে পাচ্ছি হচ্ছে কত 4, তাহলে সবলের বেশি হয়ে গেছে না, তাহলে আনসারটা হবে না। এখন তুমি যদি বলো সবল দুর্বল বুঝছেন কিভাবে, কেন বাবা তোমাকে লিখে দিছি কোনগুলা সবল আর দুর্বল, শেষ, তাইলে তো হইতেছে। দেন তারপর এটা এখানে গুণ করলে আমি পাইতেছি হচ্ছে 8, এই দুইটা গুণ করলে এখানে আমি পাইতেছি হচ্ছে 9। আবার দুর্বলের কি হয়ে গেছে বলতো, কম হয়ে গেছে, শক্তিশালীর বেশি হয়ে গেছে, এটাও আনসার হবে না। নিচেরটার দিকে যদি তাকাই, দেখি এখানে গুণ করলে আসতেছে শক্তিশালীটা আসতেছে 5, আর এটা গুণ করলে আসতেছে হচ্ছে তোমার 8, দুর্বলেরটা বেশি, তার মানে আনসার হবে সি নাম্বারটা। এইটা যে কোনো বোর্ডের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এই একটা কোশ্চেন যদি তোমাদের কোনো না কোনো বোর্ডে না আসে, তাহলে আমি জরিমানা দিব, এটা প্রত্যেকবার আসেই আসে এমন একটা কোশ্চেন। দেন এখানে বলতেছে কোনটা হচ্ছে ক্ষারীয় বাফার, কোশ্চেনে কিন্তু অম্লীয় বাফার বলে না, যেহেতু ক্ষারীয় বাফার বলছে তোমাকে দেখতে হবে দুর্বল ক্ষার আছে কোনটাতে। এটা কি দুর্বল ক্ষার? না, এখানে ক্ষারের তো কোনো নামগন্ধই নাই, এটা অ্যাসিড। এইখানে এটা হচ্ছে দুর্বল ক্ষার, আর এই হচ্ছে ক্ষারের লবণ, এটাই আনসার। তারপর দেখো এগুলো আসলে কত রিপিটেড কোশ্চেন, যে কতবার আসে। হ্যাঁ, অনুরূপ কোশ্চেন গুলো হচ্ছে কতবার আসে। এই জায়গায় আমার কাছে কি বলছে, সি পাত্রে, এই হচ্ছে সেই সি পাত্র, সি পাত্রে মিশ্রিত দ্রবণের প্রকৃতি পিএইচ গণনার মাধ্যমে দেখাও। তার মানে এ আর বি কে হচ্ছে এখানে মিশ্রণ দেওয়া হয়েছে। দেখি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে কি বলতো সবল, আর এখানে কোন অ্যাসিডের কথা বলছে আমি জানি না, এটা হচ্ছে দুর্বল। এটাকে কেন দুর্বল বলতেছি, যদি কোশ্চেনে কে অথবা আলফার মান দেয়া থাকে, এই জিনিসটা হচ্ছে দুর্বল। এখন এই দুইটা গুণ করে দেখি দুর্বলের এখানে মূল সংখ্যা সবল থেকে হচ্ছে বেশি, তার মানে এইখানে আবার চলে আসতেছে, এটা যেহেতু অ্যাসিডের বেশি, তাহলে এটা আবার পিএইচ এর সূত্র বসবে। পিএইচ ইকুয়াল, সূত্র হচ্ছে কি, পি অফ কে এ প্লাস লগ অফ সল্ট ডিভাইডেড বাই অ্যাসিড, বসাইলাম। তাইলে এখানে পি অফ কে এর মান দেয়া, কে এর মান দেয়া আছে, তাহলে মাইনাস লগ অফ 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -5 প্লাস এই হচ্ছে সেই লগ অফ, উপরে বসবে সল্ট, সল্টের জায়গায় আমরা বসাবো কি বলছিলাম, সল্টে বসে ক্ষারের মূল সংখ্যা। তাহলে ক্ষার কোনটা, ক্ষারের ইনফরমেশন হচ্ছে এগুলা, ক্ষারের ইনফরমেশন হচ্ছে এই জিনিসগুলা। তাহলে এখানে ঘনমাত্রা কত, 0.2 ইন্টু হচ্ছে এখানে 30 ইন্টু 10 টু দি পাওয়ার -3, আমি লিটারেই নিয়ে নিলাম যেন ঝামেলা না হয়। তার পরবর্তীতে নিচে বসবে অ্যাসিড, অ্যাসিডের মূল সংখ্যা বসাই দিব না, অবশিষ্ট অ্যাসিডের মূল সংখ্যা, তার মানে আমাকে হচ্ছে বিয়োগ করে বসাইতে হবে। এখানে আসতেছে হচ্ছে 0.1 ইন্টু 140 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মাইনাস এই দুটাকে শুধু বিয়োগ করে দিব ইন্টু 30 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এই যে আমি তোমাকে আমি 2 লাইনে ম্যাথটা শিখাইলাম, এই যে আমি 2 লাইনে ম্যাথটা শিখাইলাম, তুমি এইটাই টেস্ট পেপার খুলে দেখো, তোমার 2 পৃষ্ঠা লাগায় হচ্ছে এই ম্যাথটা করে, এটা তুমি 2 লাইনে করে দিতে পারবা, বুঝছো, 2 লাইনে, সূত্রটা লেখা একটা লাইন, ভ্যালুটা লেখা একটা লাইন, আনসার শেষ। বুঝছো, বুঝলে লেখো তো বস। হ্যাঁ মাসুম বললা, আচ্ছা এটা প্রথম কথা হচ্ছে, এটা হচ্ছে তোমার বাফারের এই সূত্র বসতেছে, এটা আমরা বুঝছি কিভাবে, এটা বুঝছি হচ্ছে এখানে দুর্বল আর সবল একসাথে মিশাইছে, দুর্বলের মূল সংখ্যা হচ্ছে এখানে বেশি, এই কারণে হচ্ছে বাফার, 1 নাম্বার কথা। তাহলে পি অফ কে, এটা হচ্ছে মাইনাস লগ অফ কে এর মান
এই হচ্ছে সেই কে এর মান, এটা আমি এখানে বসাই দিছি, প্লাস উপরে বসবে সল্ট ডিভাইডেড বাই অ্যাসিড। আমি তোমাকে এখানে লিখে দিছিলাম তুমি হচ্ছে সল্টের জায়গায় বসাবা ক্ষারের মূল সংখ্যা, আর অ্যাসিডের জায়গায় বসাবা অবশিষ্ট অ্যাসিডের মূল সংখ্যা। অবশিষ্ট মানে হচ্ছে যে ইনফরমেশন দুইটা দেওয়া থাকবে দুইটার বিয়োগফল। তুমি এবার যদি এখানে তাকায় দেখো, এই জায়গায় আমি দেখতেছি সল্ট আছে, তাহলে আমি বসাবো ক্ষারের মূল সংখ্যা। ক্ষার কোনটা? এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার দেওয়া আছে, তো ক্ষারের মূল সংখ্যার সূত্র কি? n ইকুয়াল কি বলো? SV না? তাহলে তোমার কাছে s এর মান দেওয়া আছে, v এর মান দেওয়া আছে, তাহলে SV বসাই দিছি। আর নিচে বসবে হচ্ছে অবশিষ্ট অ্যাসিডের মূল সংখ্যা। তাহলে অবশিষ্ট অ্যাসিডের মূল সংখ্যা কোনটা? এটার যে মূল সংখ্যা মাইনাস এটার মূল সংখ্যা। তাহলে এটার মূল সংখ্যা কি? আবার SV দেয়া আছে, এই SV মাইনাস এটার যে মূল সংখ্যা SV বিয়োগ করে দিছি, শেষ। বুঝতে পারছো? এই তো সাবাস মাহমুদুল, ইয়াসির, ইরিনা, দেন হচ্ছে বেলাল, এক্সিলেন্ট, ঠিক আছে। আচ্ছা ঠিক সেম এইটাতে আসার পরে আমি লিখতেছি পিএইচ ইকুয়াল পি অফ কে প্লাস লগ অফ, উপরে হবে হচ্ছে তোমার সল্ট ডিভাইডেড বাই হচ্ছে অ্যাসিড। কেন? না তো, আমি ওই পর্যন্ত যাই নাই নাকি? সব খালি কমেন্ট করতেছে বস 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 নাকি সস। না এখানে তো আসতেছে ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো তারপরে এখানে দেখো হচ্ছে এখানে এটা যখন করতে যাব এই জায়গায়, আচ্ছা কোশ্চেনে অবশ্যই এখানে কে এর মান দেয়া থাকতো, হ্যাঁ আমি ধরে নিলাম কে এর মান দেয়া আছে 1.8 ইনটু 10 টু দি পাওয়ার -5, অবশ্যই কে এর মান দেয়া থাকবে। তাহলে এই জায়গায় আবার ওভারঅল আসতেছে হচ্ছে মাইনাস লগ অফ 1.8 ইনটু 10 টু দি পাওয়ার -5 প্লাস লগ। এইবার আমি যদি একটু ভালো করে তাকায় দেখি, আমার কাছে ডিরেক্ট এই যে জিনিসটা দেখতেছো, এটা হচ্ছে তোমার ডিরেক্ট লবণ দেয়া আছে, এটা হচ্ছে তোমার ডিরেক্ট লবণ। আগের বার তো এগুলো নাটক করা ছিল যে এইখানে হচ্ছে তোমার লবণ দেয় নাই, ক্ষার দিছিল। কিন্তু যদি তোমাকে ডিরেক্ট লবণ দেয় তাহলে তুমি লবণের জায়গায় লবণ বসাই দিবা। তাহলে বলতেছি কি কত ml লাগবে, ভি এর মান কত, কিন্তু এস এর মান তোমার কাছে দেয়া আছে, তাহলে লেখো ভি ইন্টু এস এর মান কত 0.1। আর তোমার এসিডের যে ভ্যালুটা দেয়া আছে, এসিডের যেই ভ্যালুটা দেয়া আছে, এসিড এবার ডিরেক্ট বসাই দিবা। তাহলে এখানে আসতেছে হচ্ছে কত 0.15 ইন্টু ml কত, এ হচ্ছে সেই 100 ml। এটাকে তুমি 10 টু দি পাওয়ার -3 দিলে আয়তনটা অবশ্যই লিটারে আসবে। এখানে পিএইচ এর মান কত বলছে? 5 হবে বলছে। তাহলে এই হচ্ছে সেই পিএইচ 5, সব দেয়া আছে, কোশ্চেনে শুধু ভি দেয়া নাই। তাহলে এখান থেকে হচ্ছে ভি বের করবা, এর যে আনসারটা আসবে এটা হচ্ছে লিটারে আসবে। তার মানে যেই কথা বলতে চাচ্ছিলাম, কথাটা হচ্ছে এটা যে এই জায়গাটাতে আমার কিন্তু আগের নাটকটা করা লাগছে না। কোন নাটকটা? এইটা যে এখানে ক্ষার ছিল, পরে ওই দুইটারে যোগ বিয়োগ এগুলা করো, এগুলা করা লাগছে না। এই জায়গায় আসার সময় কিন্তু এই কাজটা করা মানে হচ্ছে যে কি আমি ডিরেক্ট বসাই দিছি। রিজনটা কি? এখানে হচ্ছে তোমার লবণ দেয়া আছে, আগের বার কি আমার লবণ দেয়া ছিল? দেখো না, ক্ষার দেয়া ছিল। এই কারণে কিন্তু এখানে নাটক করছি, কিন্তু এখানে আসার পর এখানে কোনো নাটক করি না, কারণ ডিরেক্ট লবণ দেয়া আছে। আমার সূত্রই তো হচ্ছে লবণ বাই এসিড, তাহলে লবণ বসাবো, এসিডেরটা এসিড বসাই দিব, এরকম একটা। এটা আমি করে দিতাম না, করে দিছি যেন তোমাদের আবার করতে গিয়ে ঝামেলা হবে, বলবা যে না এক সিস্টেমে নাকি হয় না, এই কারণে। আবার যদি এখানে আসি, বলতেছে এখানে কি বাফার ক্রিয়ারত আছে কিনা, একই কথা। তুমি হচ্ছে এই যে দেখো তোমার কাছে হচ্ছে ক্ষার দেয়া আছে, এ হচ্ছে এসিড দেয়া আছে, এটা কি, এটা কেমন ক্ষার? দুর্বল ক্ষার। আমরা বলছি যদি দুর্বল যদি বেশি হয় সবল অপেক্ষা, তখনই এই জিনিসটা কি হয় বলতো? বাফার হিসেবে কাজ করে।
বাফার হিসেবে কাজ করে। তাহলে এই জায়গাতে আমি দেখতেছি যে দুর্বলের মোল সংখ্যা বেশি কিনা। আমি যদি মোল সংখ্যা বের করতে চাই, কার মোল সংখ্যা? NH4OH এর। এই জায়গায় আমি দেখলাম ঘনমাত্রা দেওয়া আছে 0.001 ইন্টু এই হচ্ছে সেই 30 ml ইন্টু 10⁻³ তাহলে এখান থেকে যে মোল সংখ্যাটা আসছে, আর HCl এর মোল সংখ্যা যদি দেখো, HCl এর S এর মান কত দেওয়া আছে? 1 ইন্টু 10⁻⁴ ইন্টু ml দেওয়া আছে হচ্ছে 15, এই হচ্ছে সেই 15 ইন্টু 10⁻³ এ হচ্ছে এত মোল। আমি ক্যালকুলেটরে ক্লিক করলে 0.001 ইন্টু 30 ইন্টু 10⁻³ এটা আসতেছে হচ্ছে তোমার 3 ইন্টু 10⁻⁵ মোল। দেন এটা আসতেছে 1 ইন্টু 10⁻⁴ ইন্টু 15 ইন্টু 10⁻³ এটা আসতেছে 1.5 ইন্টু 10⁻⁶ মোল। আমি দেখি এই জায়গায় NF হচ্ছে NH4OH দুর্বলের মোল সংখ্যা সবল অপেক্ষা বেশি, তাহলে আমি সিদ্ধান্ত দিব বাফার হিসেবে কাজ করবে, বাফার হবে বইলা রাইখা দিল আনসার হয়, কিন্তু আমি বলবো যে না, তার জন্য তুমি PUH বের করে দেখাই দিবা। এটা যেহেতু ক্ষারীয় বাফার, তাহলে তোমাকে ব্যবহার করতে হবে এইটা, লগ অফ এ হচ্ছে সল্ট ডিভাইডেড বাই এ হচ্ছে সেই বেজ। এই যদি হয় কথা, তাহলে পি অফ ক্যাবি মাইনাস লগ অফ ক্যাবি বসাইতে হবে। ক্যাবির মান দেওয়া আছে 1.9 ইন্টু 10⁻⁵ প্লাস লগ সল্টে এবার আসবে কি অ্যাসিডের মোল সংখ্যা। অ্যাসিড কত? কোথায় গেলি? এই হচ্ছে অ্যাসিড কত? এই হচ্ছে সেই অ্যাসিডের মোল সংখ্যা 15 আর হচ্ছে 1, তাহলে আসতেছে হচ্ছে 1 ইন্টু 10⁻⁴ ইন্টু 15 ইন্টু 10⁻³ লিটারে নিয়ে নিলাম। যাও, বেস বসবে কি এবার? দুইটার বিয়োগফল ছিল কত? 30, আর এদিকে হচ্ছে 0.001 না, তাহলে হচ্ছে 30 ইন্টু 10⁻³ ইন্টু 0.001 মাইনাস এই জিনিসটা উপরেরটা 1 ইন্টু 10⁻⁴ ইন্টু 15 ইন্টু 10⁻³ দেন এখান থেকে ক্যালকুলেট করলে যেটা আসবে এটাই হবে হচ্ছে আনসার। এটা আসবে PUH এর মান আসবে। তুমি চাইলে এখান থেকে PH এর মানটাও বের করে দেখা দিতে পারবা। আমরা জানি PH প্লাস PUH এই দুটার যোগফল হচ্ছে 14, এটাও দেখাই দিতে পারবা। এই হচ্ছে এখানের কথাটা, ঠিক আছে? এই ওয়েতে করা লাগবে। দেন পরবর্তীতে এইখানে একটা ম্যাথ আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা আসলে করছিলাম কোথায়? পরিমাণগত রসায়নে করছিলাম। কেন পরিমাণগত রসায়নের কথা টানতেছি? তুমি যদি এখানে দেখো সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা বাফার নয়, কারণ এটাও কি বলতো সবল, এইটাও সবল, একটা দুর্বল হইতে হয়। তাহলে আমি কিন্তু বাফারের সূত্র টুত্র কিছু বসাবো না। কি করব? এই হচ্ছে Ni বের করব কার? H2SO4 এর। তাহলে আসতেছে কত? 0.1 ইন্টু 20 ইন্টু 10⁻³ আর এটার তুল্য সংখ্যা হচ্ছে 2। এবং আমি Ni বের করব কার? সোডিয়াম হাইড্রোক্সাইডের এখানে ইনফরমেশন দেয়া আছে 0.025 ইন্টু 6 ইন্টু 10⁻³ ইন্টু 1। আচ্ছা, দুইটা দেয়া আছে, অতএব আমি কি করব? এই দুইটার মধ্যে আমি দেখব কার কত আসে। আমি দেখতেছি প্রথমটাতে আসে হচ্ছে 0.1 ইন্টু 20 ইন্টু 10⁻³ ইন্টু 2, এটা আসতেছে হচ্ছে 4 ইন্টু 10⁻³ মোল, আর এটা আসতেছে 0.025
ইন্টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এটা আসতে হচ্ছে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মোল। এই জায়গায় আমি দেখতেছি অ্যাসিড বেশি, অতএব n প্রাইম অফ H2SO4, অবশিষ্ট অ্যাসিডের মোল সংখ্যা আসবে দুইটাকে বিয়োগ করলে যা আসে, তাহলে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত আসছে এখানে 3 মাইনাস 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার -4, যেটাকে বিয়োগ করলে আসতেছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মাইনাস হচ্ছে আনসার, দিলে আসতেছে হচ্ছে এখানে তোমার 3.85 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এটা আসছে মোল। এখন আমাকে ঘনমাত্রাটা বের করতে হবে। ঘনমাত্রা আসতেছে কত 3.8 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ভাগ দিব হচ্ছে মোট আয়তন দ্বারা। এটা তো আমরা পরিমাণগত রসায়নে করছি। টোটাল আসে হচ্ছে 26, তাহলে হচ্ছে 26 ইন্টু 10 টু দি পাওয়ার -3 করার পর এখানে আসতেছে 3.85 ভাগ দিব হচ্ছে 26 দ্বারা, আসতেছে 0.148 এত মোলার। এখন আমি যদি পিএইচ বের করতে চাই, তাহলে পিএইচ হবে হচ্ছে মাইনাস লগ অফ 0.148, তাহলে মাইনাস লগ অফ আনসার আসতেছে 0.83, এটাই হচ্ছে আনসার। যে কাজটা করলাম এটা কি পরিমাণগত রসায়নে অলরেডি একবার করছিলাম, এটার তুল্যমূল সংখ্যা বের করছি, ওই জিনিসটা তুল্যমূল সংখ্যা দুইটাকে বিয়োগ করছি, দেখি অ্যাসিডেরটা সালফিউরিক অ্যাসিড বেশি, এটা মোল সংখ্যা বের হয়েছে, মোল সংখ্যাকে মোট আয়তন দ্বারা ভাগ করলে ঘনমাত্রা চলে আসে, ওই ঘনমাত্রা পিএইচে বসাই দিলে হচ্ছে মান চলে আসে। এখন কোশ্চেন আসে না এটা কেন আমরা বাফার দিয়ে করি নাই, রিজনটা হচ্ছে এটাও সবল এটাও সবল, সবল সবল হলে কি কখনো বাফার হয় নাকি রে বোকা, হয় না, গেল শেষ। এটা ঠিক সেম ওয়েতে যেহেতু সেম এস, এটা তোমাকে বাসায় করতে হবে। দেন এখন আমরা দেখবো হচ্ছে বাফারের ক্রিয়া কৌশল। এখন বাফারের ক্রিয়া কৌশল হিউজ পরিমাণে আসে, মানে তুমি বুঝতেছো যে কেমন রিপিট। আমরা এখন বাফারের ক্রিয়া কৌশলটা দেখব। এখন ধরো অম্লীয় বাফার, অম্লীয় বাফার কখন হয়, তোমার কাছে ধরো আছে CH3 COOH প্লাস CH3 COONA, এটা হচ্ছে তোমার অম্লীয় বাফার। এই অম্লীয় বাফারটার ক্রিয়া কৌশল যদি ব্যাখ্যা করতে চাই আমাকে আগে আঁকতে হবে। লিখলাম আমি CH3 COOH, এই জিনিসটা যখন আমি লিখবো আমি উভমুখী সাইন দিব, কারণ এই জায়গায় এটা অবিয়োজিত অবস্থায় থাকে, অবিয়োজিত। দেখো আমি যেভাবে লিখে দিছি পরীক্ষার খাতায় শুধু এরকম করে দিবা, এবং যে কনসেপ্টে বুঝাবো শুধু বুঝো, এগুলো মুখস্থ করতে হয় না, নিজে নিজে করতে পারবা। এটা আসতেছে হচ্ছে তোমার CH3 COO মাইনাস প্লাস, এ হচ্ছে H প্লাস, তারপরে CH3 COONA, এই দুইটা একসাথেই তো আমার দ্রবণটা তৈরি হয়েছে। এটা হইতেছে CH3 COO মাইনাস প্লাস, এ হচ্ছে সোডিয়াম প্লাস। এই দুইটা একসাথে দেখতেছো না, এই দুইটা একসাথে হচ্ছে আমার বাফার। ক্রিয়া কৌশল মানে হচ্ছে এই যে আমি বলি অল্প পরিমাণে শক্তিশালী অ্যাসিড অথবা শক্তিশালী ক্ষার দিলেও দ্রবণের পিএইচ এর পরিবর্তন হয় না, এটা এখান থেকে দেখাইতে হবে। এখন ধরো আমি হচ্ছে H প্লাস দিলাম, আমি অ্যাসিড যোগ করার মানে কি H প্লাস দেয়া, লিখলাম অ্যাসিড যোগে। এখন অ্যাসিড যোগে আমি আসলে যে কাজটা করি H প্লাস এখানে আমি দেই, H প্লাস যদি দেই কোনো একটা দ্রবণে H প্লাস যদি বেড়ে যায় তাহলে কি দ্রবণের পিএইচ এর পরিবর্তন হয়ে যাওয়ার কথা, কিন্তু Hটার সাথে সাথে তার সাথে যুক্ত হয়ে CH3 COOH উৎপন্ন করে, ফলে পিএইচটা পরিবর্তন হয় না। এখন আমি যদি ধরো ক্ষার দেই, ক্ষার যোগে মানে হচ্ছে এই জায়গায় আমি OH মাইনাস দিব, OH মাইনাস দিলে এটা সাথে সাথে H প্লাসের সাথে যুক্ত হয়ে পানি তৈরি করে ফেলে। এখন একটা কথা হইছে যে আমি
OH মাইনাস যখন দিব তখন তো এই দ্রবণ থেকে H প্লাস চলে যায়, যদি H প্লাস চলে যায় তাহলে দ্রবণের পিএইচ এর পরিবর্তন হওয়ার কথা, কিন্তু এই জিনিসটা থাকে তোমার অবিয়োজিত অবস্থায়। এখন অবিয়োজিত অবস্থায় থাকলে যদি দেখে যে H প্লাস কমে গেছে, এটা আরো বিয়োজিত হয়ে যায়, আরো বিয়োজিত হয়ে গেলে আবার সি ডাবল ও মাইনাস আর H প্লাস আয়ন উৎপন্ন করে। দেন হচ্ছে কি অবিয়োজিত জিনিসটা হচ্ছে আবার এই জিনিসটা বিয়োজিত হয়ে এই দুইটা জিনিস উৎপন্ন করে। এখন বলতে পারো যে ঠিক আছে, না হয় H প্লাস আয়ন উৎপন্ন করে আবার আগেরটার মতো চলে আসছে, কিন্তু এই জায়গায় যে সি ডাবল ও মাইনাস এটার পরিমাণ বেড়ে গেছে, তাহলে কি কোনো সমস্যা হবে কিনা? না ভাই, সমস্যা হবে না। কারণটা হচ্ছে এই জিনিসটা বাড়ুক বা কমুক এর উপরে আমার ডিপেন্ড করে না এইখানে পিএইচ পরিবর্তিত হবে কি হবে না। পিএইচ পরিবর্তিত হবে কি হবে না এটা ডিপেন্ড করে H প্লাস আর OH মাইনাসের উপরে, H প্লাস আর OH মাইনাসের উপর। এগুলোর সংখ্যা যদি বাড়ে বা কমে তাহলে হচ্ছে পিএইচ এর মান পরিবর্তন হবে, আর যদি বাড়ে বা না কমে তাহলে পিএইচ এর কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে সিস্টেম। আচ্ছা, আচ্ছা এখানে আচ্ছা একজন বলছে স্লাইডটা দিয়ে বুকি না, আরে স্লাইড তো বোকা সব জায়গায় দিয়ে দিই, সাথে সাথে তো দিয়ে দিই। এই জায়গায় পিএইচ এর পরিবর্তন হবে কিনা তুমি আগে কি করবা, বাফারের পিএইচ বের করবা, পিএইচ বের করে ওই যে ক্রিয়া কৌশল ব্যাখ্যা করবা, ক্রিয়া কৌশল ব্যাখ্যা করবা। ক্রিয়া কৌশল কোনটা? এইটা হচ্ছে এখানে যেটা করলাম আমরা, এটা হচ্ছে সেই ক্রিয়া কৌশল। এটাই হচ্ছে সেই ক্রিয়া কৌশল। এটা হচ্ছে ক্রিয়া কৌশল। এই ক্রিয়া কৌশলটা হচ্ছে ব্যাখ্যা করে দিতে হবে এখানে। এগুলা ঠিক সেম সেম কাজই করতে হবে, ঠিক সেম। যে অল্প পরিমাণে তুমি এসিড যোগ করলে H প্লাস আয়নের ঘনমাত্রা স্থির থাকবে কিনা, মানে H প্লাস আয়নের ঘনমাত্রা পরিবর্তিত হবে কিনা, পিএইচ পরিবর্তিত হবে কিনা, ঠিক সেম সামান্য পরিমাণে এসিড বা সামান্য পরিমাণে ক্ষার যোগ করলে পিএইচ এর মান পরিবর্তন হবে কিনা। ওই যে কথাটা বললাম, বাফারের পিএইচ বের করে ক্রিয়া কৌশল ব্যাখ্যা করা, সবগুলাতে এখানে সেম। তো মানুষের রক্তে হচ্ছে 3 ধরনের বাফার থাকে, এটা এমসিকিউর জন্য। ওই জিনিসটা হচ্ছে তোমার কার্বনেট একটা বাফার আছে, কোথায় গেলি, আচ্ছা ফসফেট বাফার আছে, কার্বনেট বাফার আছে। এই কার্বনের যে বাফারটা আছে মানবদেহে হচ্ছে সেই কার্বনেট বাফারটা থাকে আর কি। এইখানে হচ্ছে তোমার একটা চার্ট দেয়া আছে, এই চার্টের মধ্যে মোটামুটি বলা আছে কোনটার জন্য পিএইচ এর মান কত, এটা এমসিকিউতে আর কি আসে। আর কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে তোমাকে যেমন কোশ্চেনটা এমন আসতে পারে, যদি ধরো মাটির পিএইচ হচ্ছে 11 হয়ে যায়, তাহলে পিএইচ এখানে বেড়ে গেছে, এখন ফসল ফলানোর জন্য তোমাকে কোনটা যোগ করতে হবে। পিএইচ যদি বাইরে যায় তাহলে হচ্ছে মাটি তো এটা আসলে ঠিকঠাক মতো কাজ করতে পারবে না, একটা নির্দিষ্ট পিএইচ মেনটেন করে হচ্ছে এখানে ফসল ফলাদি হয়, তো ওই পিএইচ এর মানটা এখানে কমাইতে হবে। পিএইচ এর মান কমানোর জন্য কোনটা ব্যবহার করা হয় এখানে কিছু বলা আছে, এগুলো হচ্ছে সুন্দর করে মুখস্থ করে ফেলতে হবে। তোমার এখানে অ্যামোনিয়াম নাইট্রেট, পটাশিয়াম, ফসফেট, টিএসপি এগুলোর কথা বলা আছে। তো ওইখানে যে জিনিসটা বলা আছে এটার আলটিমেট কথা হচ্ছে এখানে টিএসপি বলে একটা সারের আছে, ট্রিপল সুপার ফসফেট, এটা মিশাইলে পিএইচ এর মান আস্তে আস্তে কমে যায়। দেখো চুন হচ্ছে তোমার ক্ষারীয় পদার্থ, ডোলোমাইটের মধ্যে ক্যালসিয়াম আছে ক্ষারীয় পদার্থ, অ্যামোনিয়াম এটাও তোমার ক্ষারীয় পদার্থ, এগুলো মিশাইলে হচ্ছে কি পিএইচ এর মান আরো বাড়বে, কমবে না। কিন্তু টিএসপি, ট্রিপল সুপার ফসফেট, যে জিনিসটা মিশাইলে পিএইচ এর মান আস্তে আস্তে কমবে, ওটা অম্লধর্মী। এবং মানুষের রক্তের পিএইচ কত আমরা জানি যে আসলে 7.35 থেকে 7.45 হচ্ছে মানুষের রক্তের পিএইচ। তো এটা স্ট্যান্ডার্ড গড় করলে এখানে আসে 7.4 বলতে পারো, তাহলে মানুষের রক্তের পিএইচটা হচ্ছে কত 7.4, এটা বসাও। আর তো অ্যাজ ইউজুয়াল কাছাকাছি কোনটা নাই, মানুষের রক্তের পিএইচ তো আসলে এইটা, ঠিক সেম ওয়েতে এটা পিএইচ ভূমিকা রাখবে। দেন আমরা চলে যাব ও সংগঠন দাবে চলে গেছে। আচ্ছা এখানে এই ছিল আমাদের এখানে সেশন, আমাদের পার্ট 1। এখান থেকে ইনশাআল্লাহ তুমি এই যে একটা সিকিউ
2টা এমসিকিউ শিওর কমন পাইতেছো ইনশাল্লাহ। এই হচ্ছে লেকচার, এই লেকচার থেকে একটা সিকিউ আর 2টা এমসিকিউ যা পড়াইছি এর মধ্যে থেকে তুমি কমন পাইতেছো ইনশাল্লাহ। এখন এটা শেষ করার পরে তুমি সাথে সাথে চলে যাও, তুমি তোমার হচ্ছে টেস্ট পেপার সলভ করে ফেলো, দেন শেষ, আর কিছু লাগতেছে না, এতটুকুই এনাফ। ঠিক আছে। আর সর্বোপরি লাস্ট যে কথাটা বলবো এটা হচ্ছে, যেহেতু কালকে থেকেই ক্লাস শুরু হয়ে যাচ্ছে, মোটামুটি একটা অ্যানাউন্সমেন্ট তোমরা পাবা, তোমরা সুন্দর করে হচ্ছে ভাই আমাদের সাথে যুক্ত হয়ে যাও। পরে যুক্ত হইলে আসলে তো লাভ হইতেছে না, এখন যুক্ত হইলে একটা লাভ আছে, আগে থেকে তুমি অ্যাডভান্স পেতে আগায় থাকতে পারবা। সুন্দর করে হচ্ছে আমাদের কোর্সটাতে অ্যাড হয়ে যাও। 2000 টাকা মোটামুটি দেখতেছো, 2টা ভালো ভালো কোর্স পাইতেছো। এখানে কিন্তু ক্লাস সংখ্যা এখানে 178টা, আরো বাড়বে আর কি, 200টার মতো হবে। প্লাস এখন যারা ভর্তি হয়ে যাবে তাদের জন্য হচ্ছে গত বছর যে ক্লাসগুলো ছিল আর্কাইভ ক্লাসগুলো হচ্ছে তুমি পেয়ে যাইতেছো, এবং প্রত্যেকটা ক্লাসের পরে সাথে সাথে হচ্ছে তুমি পরীক্ষা দিতে পারবা। শুধু এটা না, প্রত্যেকটা পরীক্ষার আগে বলো যে মেডিকেলের জন্য হচ্ছে ওই মেডিকেল উপযোগী হচ্ছে মডেল টেস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষাকে ঢাকা বিশ্ববিদ্যালয় উপযোগী মডেল টেস্ট, ওই রকম মডেল টেস্টও পরীক্ষার ব্যবস্থা থাকবে। শুধু হচ্ছে ওই অধ্যায় ভিত্তিক পরীক্ষার মধ্যে এই জিনিসটা সীমাবদ্ধ থাকবে না। তো বেশি বেশি পরীক্ষা দিতে পারবা, দেখবা আমাদের ক্লাস থেকে হচ্ছে পরীক্ষার সংখ্যা বেশি, কারণ তুমি যত পরীক্ষা দিবা, তুমি পরীক্ষার হলে বসা তোমার আসলে এই জিনিসটা, তোমার পরীক্ষার হলটা তুমি ওভারকম করে আসতে পারো হচ্ছে সক্ষমতা তোমার আরো বেশি থাকবে আর কি, ইজিলি হচ্ছে যে তুমি এখানে হ্যান্ডেল করতে পারবা ওই ডিলগুলা। এই ছিল এখানে কথাবার্তা, এতটুকু বুঝা থাকলে শেষ কথা হচ্ছে লেখো কমেন্টে বস লেখো। হ্যাঁ, আর হচ্ছে যারা যোগাযোগ করবা, এত ঝামেলায় তোমাদের যাওয়ার দরকার নাই, হোয়াটসঅ্যাপে এই নাম্বারে হচ্ছে আমারই হোয়াটসঅ্যাপ নাম্বার, তুমি একদম ফুল টু ফ্রি, তুমি আমাকে মেসেজ দিতে পারো, দেন হচ্ছে বাকি পরবর্তী নির্দেশনা আমি নিজেই বলে দিতেছি কি হবে না হবে। ঠিক আছে। আচ্ছা, এই ছিল এখানে আজকের ক্লাস। লাস্টে তোমরা হচ্ছে সবাই বস লিখে ক্লাস থেকে লিভ নিতে পারো। আচ্ছা, বেলাল বলতেছে বাকি পার্ট কবে হবে? আমাদের লাইভ ক্লাসগুলো হচ্ছে প্রতি কেমিস্ট্রি হয় প্রতি বৃহস্পতিবারে, আর মাঝখানে হচ্ছে আমরা এর মধ্যে কিছু কিছু হচ্ছে তোমাদের রেকর্ডের ক্লাস দিব, ওই রেকর্ডের ক্লাসগুলো হচ্ছে আবার লিংক শেয়ার করে দেবো, ওই জিনিসগুলো দেখে নিবা। আচ্ছা, সাদাত বলছে নেক্সট উইকে ভর্তি হবা ইনশাল্লাহ। আচ্ছা, নেক্সট উইকে ভর্তি হওয়ার সমস্যা নাই, আমাদের যে ক্লাসগুলো ওইগুলো কিন্তু আবার হচ্ছে রেকর্ড আকারে থাকবে, ওই জিনিসটা ইয়ে করো, এনশিওর করে ফেলবা। আর প্লাস হচ্ছে যে তোমরা চাইবা যে একটু তাড়াতাড়ি ভর্তি হওয়ার জন্য, কারণ এই 2000 টাকা আমরা তো 2000 টাকা রাখবো না, জিনিসটা বললামই তোমাকে মাঝখানে ক্লাসে কিন্তু বলে দিছি, এই জিনিসটা আস্তে আস্তে বাড়ায় ফেলবো। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য। আমি যে ওয়েতে বলতেছি ওই ওয়েতে পড়ে ফেলো, ইনশাল্লাহ ইজিলি হচ্ছে তুমি ভালো মার্কস নিয়ে আসতে পারো। আর আমি কেমিস্ট্রির ক্ষেত্রে বলতেছি A+ তো এটা পরে, মানে এটা তো কিছুই না। হ্যাঁ, তুমি 95% মার্কস পাবা যদি হচ্ছে আমার শুধু ডিরেকশন অনুসারে চলতে পারো। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।